হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমার ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যারা যারা জয়েন করেছো কাইন্ডলি একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, ওয়ালাইকুম সালাম। যারা যারা জয়েন করেছো আশা করি সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। সো আমরা আজকে আমাদের অধ্যায় 2-এর 4 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ে আমাদের মোট ক্লাস লাগবে 5টা, আর একটা ক্লাস হলেই আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। সো 5টা ক্লাসের পরে আমরা আরও একটা এক্সট্রা ক্লাস নিব তোমাদের যত প্রকার বোর্ডে সৃজনশীল আর এমসিকিউ আছে সেগুলোর উপর। ওকে, সো আজকে 4 নাম্বার ক্লাসে আমরা তারবিহীন মাধ্যমগুলো পড়বো। এর আগের ক্লাসে আমরা তারযুক্ত মাধ্যমগুলো পড়ছিলাম, যেমন ছিল টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্স কেবল। আজকে আমরা তারবিহীন মাধ্যম পড়বো। ওকে, সো আমাকে জানাও সব কিছু ঠিক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। তারপরেই আমরা আজকের ক্লাসটা শুরু করব। সো যারা যারা জয়েন করেছো কাইন্ডলি আমাকে চ্যাট বক্সে জানাও যে এভরিথিং ওকে, তাহলেই আমরা শুরু করতে পারবো। ঠিক আছে, আর একটা জিনিস জানাও যে আমরা প্রথমে যে 3টা ক্লাস করছি, মানে এর আগে যে এই অধ্যায়ের 3টা ক্লাস করছি, ওই 3টা ক্লাস একদম পারফেক্টলি ডান কিনা, মানে প্রত্যেকটা জিনিস এখনও চোখ অফ করলে কানে বাজে কিনা, এটা একটু জানাও। হ্যাঁ, হয়তো এখন মনে হবে যে হয়তো ভুলে গেছো কয়েকদিন আগে কি ক্লাস করছো, বাট আরেকবার পড়লেই হয়তো মনে পড়ে যাবে। একবার পড়লেই হয়তো তোমার খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আগামী সপ্তাহের মধ্যেই আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে, বৃহস্পতিবারের আগেই শেষ হয়ে যাবে, চিন্তা করিও না সেটা। ঠিক আছে, সো আগের 3টা ক্লাস একদম পারফেক্টলি ক্লিয়ার না? সো আজকের ক্লাসটাও তোমাদের দেখবা একদমই সব কিছু বুঝে গেছো। দেখো, এই অধ্যায়টা তুমি সিনিয়র যাদেরকেই জিজ্ঞেস করো সবাই বলবে যে অধ্যায়টা মুখস্থ টাইপের। অধ্যায় 1 এবং অধ্যায় 2 মুখস্থ টাইপের, কিন্তু তুমি যদি জিনিসগুলা বুঝে বুঝে পড়ো, এখানে কিন্তু মুখস্থ এত বেশি কিছু নাই, লজিক্যালিও সব কিছু লেখা যায়। এই অধ্যায়ে মুখস্থের এত কিছু নাই, লজিক্যালিও সব কিছু লেখা যায়। আমি যখন গত ব্যাচে প্রথম এই 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 দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম, বাইরের স্টুডেন্টরা যখন শুনতো যে এই অধ্যায়ের 5-6টা ক্লাস, তখন তারা বলতো যে ভাই কি পড়াইছেন এই অধ্যায়ে। কারণ এই অধ্যায়ে আসলে তুমি যেখানেই পড়ো না কেন বা যেই জায়গাতেই তুমি পড়ো না কেন, যেভাবে পড়ো না কেন, সবাই একটা কথাই বলবে যে অধ্যায়টা মুখস্থের। তো তুমি নিজেও পড়তে যাও বইটা, দেখবা যে সব কিছুই মনে হবে যে জিনিসগুলো মুখস্থের, কিন্তু জিনিসগুলোর ইন ডেপথে তুমি যদি জানো, জিনিসগুলো কিন্তু মুখস্থের না। সো আজকে আমরা তারবিহীন মাধ্যম পড়বো, এগুলো মুখস্থের না, কিন্তু সমস্যা হলো যেই জিনিসগুলো লজিক বিল্ড করে তুমি জিনিসগুলো লিখবা, নিজে থেকে লিখতে পারবা, ওই যে আমাদের কানে বাজবে যেরকম, ওই জিনিসগুলো বইয়ে লেখা নাই, যে কারণে তোমাদের পড়তে যে মনে হয় যে এই জিনিসটা মুখস্থ পড়া। ঠিক আছে, হ্যাঁ, এই অধ্যায়ে মুখস্থ পার্ট আছে, কিছু অংশ মুখস্থ করতে হবে, সেটা বলে দিব আমি যে কোন অংশটা মুখস্থ করতে হবে। চলো শুরু করি আমরা। হ্যাঁ, লেকচার 3 এর স্লাইড আপলোড দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি? ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তো আমি আপলোড দিয়ে দিই, ওয়েব অ্যাপে দেওয়া হয়নি। আর আমি একটা ফোল্ডারে লিঙ্ক করে দিচ্ছি যেখানে সবগুলো অধ্যায় আছে। ঠিক আছে, বলো শুরু করতে পারি আমরা? বলো তো আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি কিনা, বলো। সবাই জয়েন করছো? শুরু করতে পারি আজকের ক্লাসটা? রেডি সবাই? সবাই রেডি? রেডি এভরিওয়ান? সবাই রেডি আজকের ক্লাসটা শুরু করার জন্য? ওয়ালাইকুম সালাম যারা যারা সালাম দিচ্ছ। ঠিক আছে, চলো শুরু করি আমরা। সো আমরা গত ক্লাসে যেই জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে, আমি গত ক্লাসের স্লাইডটা এখানে রেখে দিছি, সেই জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন মাধ্যম সম্পর্কে আমরা পড়তেছিলাম, অর্থাৎ একজনের কাছ থেকে যে আরেকজনের কাছে ডেটা যাবে, কিসের মধ্যে দিয়ে যাবে, এই মাধ্যম সম্পর্কে আমরা পড়তেছিলাম। মাধ্যম 2 রকমের, এটা তোমাদের গত ক্লাসে বলছিলাম। কি কি মাধ্যম বলো তো? একটা হচ্ছে তারযুক্ত মাধ্যম, যেটাকে আমরা বলি গাইডেড মিডিয়া, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। সো এই তারযুক্ত মাধ্যমগুলো আমরা গত ক্লাসে পড়ছি, মনে আছে? টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, ফাইবার অপটিক্স। সো আজকের ক্লাসের পড়া হচ্ছে আমাদের এই তারবিহীন মাধ্যমটা আমরা পড়বো। ওকে, তারবিহীন মাধ্যমটা আমরা পড়বো। ওকে, মোটামুটি বুঝছো? সো আমাদের এই যে মাধ্যমটা ছিল, এই সবগুলা মাধ্যম কি বলতো? তারযুক্ত না? সবগুলা মাধ্যমে কিন্তু একটা তার দিয়ে যাচ্ছিল, তাই না? একটা তার দিয়ে যাচ্ছিল না? তার দিয়ে যাচ্ছিল। এটা তারবিহীন, তার মানে এই জায়গাতে কি কোনো তার থাকবে বলতো? এই জায়গাতে কোনো তার থাকবে? ইয়েস অর নো? আমার সাথে কমিউনিকেট করো, দেখবে যে ক্লাসটা খুবই মজা লাগবে, আমি বলতেছি তো। দেখবে যে খুবই মজা লাগবে, একটা জিনিসও মুখস্থ করতে হবে না, আই প্রমিস। আমি প্রমিস করতেছি, একটা জিনিসও মুখস্থ করতে হবে না, সব কিছু তুমি নিজে নিজে লিখতে পারবে, জাস্ট আমার সাথে কমিউনিকেট করবা। ওকে, সো এটার মধ্যে কোনো তার থাকবে না, এটার মধ্যে কোনো তার থাকবে না। এখন বলো, আমাদের আগের ক্লাসগুলোর কনসেপ্ট অনুযায়ী যদি তার না থাকে, তাহলে আমরা আমাদের যে ডেটাটা পাঠাবো এটা কিসের মাধ্যমে পাঠাই? যদি তার নাই থাকে,
এখানে কোনো তার নাই, কোনো ক্যাবল নাই। সেই কেসে আমরা যে ডেটাটা পাঠাই এটা কিসের মাধ্যমে পাঠাই? তরঙ্গের মাধ্যমে, তাই না? তরঙ্গের মাধ্যমে পাঠাই, তাই তো? তরঙ্গের মাধ্যমে আমরা পাঠাই, তরঙ্গের মাধ্যমে আমরা পাঠাই, তরঙ্গের মাধ্যমে আমরা পাঠাই। তার মানে ওয়েবের মাধ্যমে আমরা ডেটাটা এখান থেকে পাঠাবো। তার মানে এই যে তারবিহীন যে মাধ্যমটা, এটা মূলত আমাদের ওয়েভ মাধ্যম বা তরঙ্গের মাধ্যম। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএম ওয়েভ যেটাকে বলো, তাড়িৎচুম্বক যে তরঙ্গ, ওই তরঙ্গ মাধ্যমে আমরা ডেটাটা পাঠাইতে পারি একজনের কাছ থেকে আরেকজনে। এখন এইটারও কয়েকটা টাইপ আছে, সো আমরা টাইপগুলো ধীরে ধীরে পড়ি। ওকে, সো এটার টাইপগুলো হইল, তোমরা সবাই নাম মোটামুটি জানো এটার টাইপগুলার। 1 মিনিট। সো এটার টাইপগুলা তোমরা মোটামুটি জানো। এটার যে টাইপগুলো আছে সেই টাইপগুলোর মধ্যে প্রথমেই যে টাইপটা, সেটাকে বলা হয় রেডিও ওয়েভ। ওকে, কি? রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভ, যেটাই বলো না কেন। দ্বিতীয় যে টাইপটা, সেটার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। কি ওয়েভ? মাইক্রোওয়েভ। 3 নাম্বার যে টাইপটা, সেটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড। এই 3টা মাধ্যমই আমরা পড়বো, বা এই 3টা টাইপই আমাদের সিলেবাসে আছে। এখন তোমাদের নতুন বইগুলোতে ইনফ্রারেডটা নাই, শুধুমাত্র রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ আছে, বাট আমরা ইনফ্রারেড পর্যন্তই আসলে দেখব। ওকে, সো প্রথম কথা, তারবিহীন মাধ্যমে আমরা যে ডেটা আদান প্রদানটা করি, সেটা কিসের মাধ্যমে করি? তরঙ্গের মাধ্যমে। কিসের মাধ্যমে করি? তরঙ্গের মাধ্যমে। কি তরঙ্গ? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্সে পড়ছো, অনেক জায়গাতে পড়ছো। সো তরঙ্গের বেসিকটা আগে আমরা দেখি, যে তরঙ্গের বেসিক বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি কি কি। কারণ আমরা তরঙ্গ সম্পর্কে পড়তেছি, আমি প্রথমে থিওরি পড়াবো, যেগুলো বইয়ে নাই, এই জিনিসগুলো বইয়ে নাই। সো এই জিনিসগুলো তোমার কাছে মনে হবে কাহিনী বলতেছি, ঠিক আছে? সো এই কাহিনীগুলো যারা মনে রাখবা, দেখবা যে পুরা সুবিধা অসুবিধা সবগুলোই তুমি নিজে থেকে লিখতে পারতেছো। বলো তো, তরঙ্গের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে বলো তো? মনে করো এটা একটা তরঙ্গ, তরঙ্গের মধ্যে কি কি জিনিস থাকে, বা তরঙ্গের রাশিমালার মধ্যে আমরা কি কি জিনিস পাই? তরঙ্গ দৈর্ঘ্য পাই, কম্পাঙ্ক পাই, বিস্তার পাই। মনে আছে? ক্লাস 9-এ পড়ছো বা কলেজে উঠেও পড়তে পারো। বলো, পাই না? সো আমরা তরঙ্গের বৈশিষ্ট্যের মাঝে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্যটার নাম কি বলতো? একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা পূর্ণ তরঙ্গ যতটুকু দূরত্ব যায়, ওই দূরত্বটাকে বলি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো, এখান থেকে স্টার্ট হয়েছে, আবার একই দশায় আসছে এই জায়গাতে। সো এইটুকুকে আমরা বলি একটা তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, ওকে, এটুকুকে বলি আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য। আর 1 সেকেন্ডে কতগুলা তরঙ্গ দৈর্ঘ্য পাস করতেছে বা কতগুলা পূর্ণ তরঙ্গ পাস করতেছে, সেটাকে বলি আমরা কম্পাঙ্ক। সো একটা তরঙ্গের বেসিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এই সম্পর্কগুলো চলে আসে। এবং এই সম্পর্কগুলো কিন্তু একটা আরেকটার সাথে ব্যস্তানুপাতিক, এটা জানো? তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক একটা আরেকটার সাথে ব্যস্তানুপাতিক। কারণ এই সম্পর্কটা কেমনে আসলো? তুমি একটা সূত্র জানো, 9-10-এ পড়ছো, v = f λ। সো যদি বেগটা ফিক্স থাকে, বেগটা যদি ধ্রুব হয়, তাহলে দেখো এটা আরেকটার ব্যস্তানুপাতিক, একটার ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, তাই না? একটার ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে যদি কোনো কিছুর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তার কম্পাঙ্ক কমবে, যদি কম্পাঙ্ক বাড়ে, তার তরঙ্গ দৈর্ঘ্য কমবে। বুঝতে পারছো? এই যে এই দৈর্ঘ্যটুকু কমবে যদি কম্পাঙ্ক বাড়ে, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে। কম্পাঙ্ক বাড়লে এই দৈর্ঘ্যটুকু কমবে, কম্পাঙ্ক কমলে এই দৈর্ঘ্যটুকু বাড়বে। সো এই বেসিক নলেজগুলো আমরা মোটামুটি 9-10 থেকে জানি, যে একটা তরঙ্গের এই জিনিসপত্রগুলো থাকে। এখন একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গকে অনেক ভাগে ভাগ করা যায়, তোমরা সেটা জানো, কেমিস্ট্রিতে পড়ছো যে স্পেকট্রাম। এটাকে অনেক ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কি বলতো? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, তারপর হচ্ছে ভিজিবল রে, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে। এই নামগুলো শুনছো কিনা? এই নামগুলা শুনছো কিনা বলো তো? এই নামগুলা শুনছো কিনা? শুনছো? তার মানে আমরা যে তরঙ্গগুলো আছে আমাদের, এই তরঙ্গগুলার তরঙ্গ দৈর্ঘ্য কত বা কম্পাঙ্ক কত, এই জিনিসগুলোর উপর বেস করে আমরা তরঙ্গকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? আমাদের যে তরঙ্গটা, এই তরঙ্গের কম্পাঙ্ক কত, সের উপর বেস করে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যে কম্পাঙ্ক যদি সবচেয়ে বেশি হয়, ওই রকম যে তরঙ্গগুলো, এগুলাকে বলি আমরা গামা রশ্মি। এর থেকে আরেকটু কম্পাঙ্কের রশ্মিগুলা যেগুলো আছে, এগুলাকে বলি আমরা এক্স রে। এর থেকে আরেকটু কম কম্পাঙ্কের যে আলোগুলো আছে বা তরঙ্গগুলো আছে,
এগুলাকে বলি আমরা আলট্রাভায়োলেট। তারপরে এই জায়গাতে ভিজিবল যেগুলো আছে, দৃশ্যমান আলো, বেনিয়া সহকলা। তারপরে এই দিকে আছে হচ্ছে লাল, মানে ইনফ্রারেড, লালের আগে আছে ইনফ্রারেড, ঠিক আছে, বা অবলোহিত। এর থেকে কম কম্পাঙ্কের হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, এর থেকে কম কম্পাঙ্কের হচ্ছে রেডিও ওয়েভ। সো এটা হচ্ছে তোমার ফিজিক্সেও পড়ছো, কেমিস্ট্রিতেও পড়ছো, স্পেকট্রামে, যে আমরা তাড়িৎচুম্বক যে তরঙ্গটা, এই তরঙ্গকে এইরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এটা কিসের বেসিসে করছি? তাদের কম্পাঙ্ক কেমন সেটার বেসিসে। যে কম্পাঙ্ক অনেক বেশি হইলে বা কম্পাঙ্ক এটার রেঞ্জে হইলে এটাকে বলতে গামা, কম্পাঙ্ক এই রেঞ্জে হলে এটাকে বলি এক্স রে, কম্পাঙ্ক এই রেঞ্জে হলে এটাকে বলি আলট্রাভায়োলেট। সো আমরা এরকম বিভিন্ন টাইপে ভাগ করতে পারি তরঙ্গগুলোকে। সো আমরা যে টাইপগুলো পড়তেছি তারবিহীন মাধ্যমের, এই টাইপগুলো আসলে ভিন্ন কিছু না, নতুন কিছু না। আমরা ওই তিনটা তরঙ্গ সম্পর্কেই পড়বো, এই তিনটা তরঙ্গ দিয়ে আমরা ডেটা আদান প্রদান করতে পারি, এই তিনটা তরঙ্গ সম্পর্কেই পড়বো, ঠিক আছে? তিনটা তরঙ্গ সম্পর্কেই পড়বো। এখন আমাকে বলো তো, এই জায়গাতে দেখে, মানে এই চারটা কিন্তু তোমার জীবন অনেক লাগবে, যারা সায়েন্সে পড়তেছো তোমাদের তো লাগবেই, ফিজিক্সে আসে, কেমিস্ট্রিতে আসে, যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি, আরো অনেক কিছু, আরো অনেক কিছু। সো এই জায়গাতে তরঙ্গ দৈর্ঘ্য কার সবচেয়ে বেশি বলো তো? তরঙ্গ দৈর্ঘ্যটুকু কার সবচেয়ে বেশি? রেডিও ওয়েভের নাকি গামা ওয়েভের? কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এরকম কিন্তু এমসিকিউ আসে, এটা আইসিটিতে আসবে না, বাট ফিজিক্স কেমিস্ট্রিতে আসবে, যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বা 9-10-এ আসতো কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যটুকু বেশি, তার কম্পাঙ্ক কম কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। গামা ওয়েভের কম্পাঙ্ক অনেক বেশি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটুকু কিন্তু অনেক কম বা অনেক ছোট, ঠিক আছে? তার মানে এখান থেকে যত ডান পাশে যাবা তত কম্পাঙ্ক বাড়বে। রেডিও থেকে মাইক্রোওয়েভের কম্পাঙ্ক বেশি, তার থেকে ইনফ্রারেডের কম্পাঙ্ক আরো বেশি, তার থেকে দৃশ্যমান আলোর কম্পাঙ্ক আরো বেশি, তার থেকে আলট্রাভায়োলেটের আরো বেশি, তার থেকে এক্স রের কম্পাঙ্ক আরো বেশি, তার থেকে গামার কম্পাঙ্ক আরো বেশি। তার মানে যত লেফট থেকে রাইটে যাবা কম্পাঙ্ক বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে, ঠিক আছে? বুঝতে পারছো? সো আমরা পড়বো মূলত এই রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড, এইগুলা সম্পর্কে পড়বো, যে এগুলা দিয়ে আমরা যখন ডেটা আদান প্রদান করি এর একটা পার্থক্য, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি, এই জিনিসগুলো নিয়ে পড়বো। সো মোটামুটি বেসিকটা ক্লিয়ার কিনা, যে তরঙ্গর আমরা যে টাইপগুলো ভাগ করছি, এই টাইপগুলো কিসের ভিত্তিতে ভাগ করছি? তাদের কম্পাঙ্ক কার বেশি কার কম, এই ভিত্তিতে ভাগ করছি। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এই টাইপটা যে ভাগ হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে? কোনো স্ট্রাকচারের ভিত্তিতে না, তাদের কম্পাঙ্ক কত বা তাদের ওয়েভ লেন্থ কত, সেটার বেসিসে কিন্তু আমরা এই তিনটা নামে ভাগ করছি। আমরা যে কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক্স কেবল পড়ছিলাম, ওইখানে কিন্তু স্ট্রাকচারটাই ডিফারেন্ট ছিল, তাই না? কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা জাস্ট কম্পাঙ্কের ভিত্তিতে তিনটা নাম দিচ্ছি, যে এই রেঞ্জের কম্পাঙ্ক হইলের নাম এইটা, এই রেঞ্জের কম্পাঙ্ক হইলের নাম এইটা। বুঝতে পারছো টাইপটা কিভাবে হয়েছে এই জায়গাতে তরঙ্গগুলার? বলো তো, তরঙ্গর টাইপটা কিভাবে হয়েছে, এই জিনিসটা বুঝছো? যে তরঙ্গর আমরা ক্লাসিফিকেশনটা কেমনে করতেছি, ভাগটা কেমনে করতেছি, ভাগটা কেমনে করতেছি, বুঝছো? অনেকটা আমাদের বাস্তব জীবনের মতো। যার টাকা মনে করো 1 লাখের বেশি তারে বলি বড় লোক, যার 80,000 থেকে বেশি তারে বলি একটু কম বড় লোক, যার 70,000 থেকে বেশি তারে বলি আর একটু কম বড় লোক। সো এইরকম যেই তরঙ্গটার কম্পাঙ্ক অনেক বেশি তারে বলতেছি গামারে, যেই তরঙ্গটার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলতেছি মাইক্রোওয়েভ, সরি রেডিও ওয়েভ, আর কিছুই না, ঠিক আছে? ওকে, সো এখন কিছু বৈশিষ্ট্য পড়বো যেগুলো আমাদের অনেক বেশি দরকার। এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবা, দেখবা যে এখন কোনোটার পার্থক্য লিখতে বা সুবিধা অসুবিধা লিখতে তোমার 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে না, আর কম সময় লাগবে। বলো রেডি? এই জিনিসগুলো বয়ে নাই, দেখবা যে পানির মতো হয়ে যাবে সবগুলা। এই জিনিসগুলো বয়ে নাই, এখন পানির মতো হয়ে যাবে সবগুলা, যদি জাস্ট এই বৈশিষ্ট্যগুলো জানো। রেডি সবাই? আমরা জাস্ট এই তরঙ্গের কিছু বৈশিষ্ট্য শিখব, যে তরঙ্গটার কম্পাঙ্ক বেশি হইলে এর স্পিড বাড়ে কিনা, কি হয় না হয়, এই জিনিসগুলো শিখব। রেডি সবাই? শুরু করতে? ঠিক আছে, আমরা রেডি শুরু করার জন্য। সো এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিয়ে তোমাদেরকে বলবো যে এই স্লাইডটা মনোযোগ দাও, দেখবে যে ক্লাস ইজি হয়ে গেছে। ওকে, সো প্রথম বৈশিষ্ট্য, আমরা জাস্ট তরঙ্গের বৈশিষ্ট্য পড়তেছি। আমরা কি পড়তেছি? তরঙ্গের বৈশিষ্ট্য পড়তেছি, তরঙ্গের বৈশিষ্ট্য পড়তেছি, তরঙ্গের বৈশিষ্ট্য পড়তেছি, তরঙ্গের বৈশিষ্ট্য পড়তেছি। এটা কিন্তু বইয়ে নাই, ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে দেখবা, এটা তুমি মনে রাখবা, দেখবা যে লাইফ সেট, লাইফ ইজি হয়ে যাবে। যদি তরঙ্গের কম্পাঙ্কটা যেটা, এই কম্পাঙ্কটা যদি কম হয়, কম্পাঙ্ক কম হওয়া মানে কি? কম্পাঙ্ক কম হওয়া মানে তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। সো কম্পাঙ্ক কম অথবা তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বেশি হয়, বা এটা তুমি লিখতে চাইলে নাও লিখতে পারো,
কম্পাঙ্ক কম হলে তরঙ্গ দৈর্ঘ্য যে বেশি, এটা তুমি নিজেও জানো। যদি কম্পাঙ্ক কম হয়, মনে রাখবা কম্পাঙ্ক কম হইলে তোমার যে তরঙ্গটা আছে এটা চারপাশে ছড়িয়ে যায়, তার মানে এটা ছড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। তার মানে এই বৈশিষ্ট্যটা হচ্ছে, তুমি বলতে পারো যে ছড়িয়ে যায়। ওকে, ছড়িয়ে যায়, চারপাশে ছড়িয়ে যায়। কত দিকে? র্যান্ডমলি চারপাশে ছড়িয়ে যাবে, কোনো একটা নির্দিষ্ট দিকে না। তোমার তরঙ্গটা চারপাশে ছড়িয়ে যাবে, চারপাশে ছড়িয়ে যাবে। বৈশিষ্ট্যটা মনে থাকবে বলো তো? তোমার যদি, কি বলছি, কম্পাঙ্কটা যদি কম হয় বা তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বেশি হয়, তোমার তরঙ্গটা কি হবে বলো তো? তোমার তরঙ্গটা চারপাশে কি হবে? ছড়িয়ে যাবে, চারপাশে ছড়িয়ে যাবে, চারপাশে ছড়িয়ে যাবে। ঠিক আছে, চারপাশে ছড়িয়ে যাবে। বলো ক্লিয়ার কিনা, মনে থাকবে কিনা? এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, দেখবা যে পার্থক্য তুমি একদম ইজিলি লিখতে পারবা। ঠিক আছে, তুড়ি দিয়ে লিখতে পারবা। কম্পাঙ্ক যদি কম হয়, তোমার যে তরঙ্গটা আছে এটা চারপাশে ছড়িয়ে যায়, একটা বিন্দু থেকে চারপাশে এমনি ছড়িয়ে যাবে, চারপাশে চারদিকে ছড়ায় যাবে। ঠিক আছে, কম্পাঙ্ক কম হলে চারপাশে ছড়িয়ে যায়, এতটুকু বুঝছি। এরপর যেই বৈশিষ্ট্যটা মনে রাখবো সেটা হচ্ছে, যদি কম্পাঙ্ক বাড়ে, যদি কম্পাঙ্ক বাড়ে তাইলে কি হবে? কম্পাঙ্কটা যদি বাড়ে, বলতো কম্পাঙ্ক বাড়লে কি হয়? কম্পাঙ্ক বাড়া মানে কি? আমাদের মনে আছে, তোমাদের বলছিলাম যে স্পিড কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্কের কতটুকু অংশ দিয়ে তুমি ডেটা আদান প্রদান করতে পারতেছো সেটার উপর নির্ভর করে, যেটাকে আমরা বলতেছিলাম ব্যান্ডউইথ। মনে আছে যে কম্পাঙ্কের রেঞ্জ যত বাড়বে, তোমার পথ যত প্রশস্ত হবে, তত বেশি স্পিডে তুমি ডেটা আদান প্রদান করতে পারবা। সো যদি কম্পাঙ্কটা বাড়ে, আলটিমেটলি আমাদের ব্যান্ডউইথটা বাড়ে, যে যত প্রশস্তের রাস্তাটা আমরা নিচ্ছি সেই রাস্তার প্রশস্তটা বাড়ে। সো আমরা অনেকগুলা তথ্য আদান প্রদান করতে পারি। সো কম্পাঙ্ক বাড়লে এই বিষয়টা মনে রাখবা যে স্পিড বাড়ে। কম্পাঙ্ক বাড়লে স্পিড বাড়ে। কি বাড়ে? স্পিড বাড়ে। ঠিক আছে, কম্পাঙ্ক বাড়লে স্পিড বাড়ে। ঠিক আছে, 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা মনে রাখবা, এটা বইয়ে নাই, সো এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, আর কিছুই পড়া লাগবে না, জাস্ট এই স্লাইডটা মনে রাখলেই হবে। কম্পাঙ্ক বাড়লে এটা স্বল্প দূরত্ব যায়। এই বৈশিষ্ট্যটা মনে রাখবা যে কম্পাঙ্ক বাড়লে কি হয় বলতো? স্বল্প দূরত্ব যায়, স্বল্প দূরত্ব যায়, বা তোমার যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কমে, যে তরঙ্গটা কতটুকু দূরে যেতে পারবে এই রেঞ্জটা কমে যদি কম্পাঙ্ক বাড়ে। কম্পাঙ্ক বাড়লে তোমার তরঙ্গটা কতটুকু দূরে যেতে পারবে সেই রেঞ্জটা কমে। বুঝতে পারছো? বৈশিষ্ট্যটা মনে থাকবে। 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা, যদি তোমার কম্পাঙ্ক বাড়ে, যদি তোমার কম্পাঙ্ক বাড়ে, কম্পাঙ্ক যদি বাড়ে, কম্পাঙ্ক কমলে এটা ছড়িয়ে যাচ্ছিল, তাহলে কম্পাঙ্ক বাড়লে কি হবে বলতো? কম্পাঙ্ক বাড়লে এটা ছড়াবে না, টু দা পয়েন্ট কাজ করবে। ঠিক আছে, তার মানে তুমি যদি কম্পাঙ্ক বাড়ায় কাজ করাও বা কম্পাঙ্ক বেশি নিয়ে একটা লাইট তুমি এখান থেকে ছাড়ো, এটা আসলে চারপাশে ছড়াবে না। দেখো, কম্পাঙ্ক কম হলে চারপাশে ছড়ানোর দরকার ছিল, চারপাশে ছড়াইতো, বাট এখন একদম টু দা লাইন কাজ করবে। বুঝছো? একদম টু দা লাইন কাজ করবে, তার মানে এখান থেকে ডিরেক্টলি এখানে যাবে। যদি কম্পাঙ্কটা বাড়াও, একদম টু দা লাইন কাজ করবে। ঠিক আছে, এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন, আর কিছুই না। ওকে, আচ্ছা, 5th যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাই হচ্ছে শেষ বৈশিষ্ট্য, যে যদি কম্পাঙ্ক বাড়ে তাইলে তোমার এটা বেশি রিফ্লেকশন হয়, মানে এটা রিফ্লেক্ট হয়ে ব্যাক করার প্রবণতাটা বেড়ে যায়। মনে করো যে এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালে তোমার তরঙ্গটা আসলো। ঠিক আছে, এই দেয়ালে তোমার তরঙ্গটা আসলো, এই তরঙ্গটা দেয়াল পাস না করে ব্যাক করার পসিবিলিটি বেড়ে যায়, ব্যাক করার পসিবিলিটি বেড়ে যায়। তার মানে যত তরঙ্গ, যত কম্পাঙ্ক বেশি, তত তোমার এরকম রিফ্লেকটিভ যে ব্যাপারটা আছে সেটা চলে আসে। ঠিক আছে, সো 5টা বৈশিষ্ট্য কি, একটু চোখ অফ করে আমার সাথে সাথে মিলাও। যদি কম্পাঙ্ক কম হয় বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তাহলে এটা ছড়ায় যায়, চারপাশে ছড়ায় যায়। আর যদি কম্পাঙ্ক বেশি হয়, তাহলে এটা টু দা পয়েন্ট যায়, চারপাশে ছড়ায় না, টু দা পয়েন্ট যায়। আর যদি কম্পাঙ্ক বেশি হয়, এটা রিফ্লেকটিভ হয়, দেয়ালে ধাক্কাকে ব্যাক করে, দেয়াল পাস করে না। ঠিক আছে, দেয়াল পাস করে না, বা পাস করলেও এটা খুবই কম পাস করে। কম্পাঙ্ক যদি বাড়ে, স্পিড বাড়ে। কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে স্বল্প দূরত্ব যায়, বেশি দূরত্ব আগাইতে পারে না। এখন এই 5টা বৈশিষ্ট্য একদম মনের মধ্যে ক্লিয়ার কিনা তাহলে আমাকে বলো। তাহলে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলার পার্থক্য, সুবিধা অসুবিধা তুমি তুড়ি দিয়ে লিখতে পারবা। ঠিক আছে, পার্থক্য, সুবিধা অসুবিধা তুমি তুড়ি দিয়ে লিখতে পারবা। বুঝতে পারছো? বলো, এই 5টা বৈশিষ্ট্য, এই 5টা বৈশিষ্ট্য এটা বইয়ে নাই, একদম ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার। ঠিক আছে, একদম ক্লিয়ার। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যে এই চারটা,
এই চার্টে তোমাকে এটা মনে রাখতে হবে যে কার কম্পাঙ্ক বেশি কার কম্পাঙ্ক কম। বলো এই জায়গাতে রেডিও ওয়েভের কম্পাঙ্ক বেশি নাকি কম? রেডিও ওয়েভের কম্পাঙ্ক সবচেয়ে কম, ইনফ্রারেডের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, মাইক্রোওয়েভের কম্পাঙ্ক রেডিও ওয়েভ থেকে বেশি। ঠিক আছে, ওকে। সো এই সিরিয়ালটা মনে রাখবা যে এখানে কম্পাঙ্ক কার বেশি কার কম। রেডিও ওয়েভের যে কম্পাঙ্কটা সেটা কম কার থেকে? মাইক্রোওয়েভ থেকে। তার থেকে কম আবার ইনফ্রারেড থেকে কম। তার মানে ইনফ্রারেডের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তার থেকে কম মাইক্রোওয়েভের, তার থেকে কম রেডিও ওয়েভের। তার মানে রেডিও ওয়েভের কম্পাঙ্কটা সবচেয়ে কম। ঠিক আছে, এই যে এখন মজা লাগবে পড়তে, এখন মজা লাগবে পড়তে। সো বৈশিষ্ট্যগুলো আরেকবার রিক্যাপ করে নাও। কম্পাঙ্ক কম হলে চারপাশে ছড়ায় যায়, কম্পাঙ্ক বেশি হলে স্পিড বাড়ে, কম্পাঙ্ক বেশি হলে স্বল্প দূরত্ব যায়, কম্পাঙ্ক বেশি হলে টু দা পয়েন্ট যায়, কম্পাঙ্ক বেশি হলে রিফ্লেক্ট করে। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, মনে থাকলেই তোমার লাইফটা ইজি হয়ে যাবে। সো এখন আমরা যেই সম্পর্কটা পড়বো, মানে যেই সিগন্যালটা পড়বো, এটার নাম হচ্ছে রেডিও ওয়েভ। ওকে, এখন রেডিও ওয়েভ কত তরঙ্গ দৈর্ঘ্য থেকে কত তরঙ্গ দৈর্ঘ্যকে রেডিও ওয়েভ বলে, বা কত ফ্রিকোয়েন্সি থেকে কত ফ্রিকোয়েন্সি থেকে রেডিও ওয়েভ বলে, এটা একটু মনে রাখতে হবে। সো এই জায়গাতে তুমি দেখতে পারবা যে তোমাদের 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, 3 কিলোহার্টজ নর্মালি ফিজিক্সে যখন পড়বা এটা দেখবা যে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এই যে কম্পাঙ্কের যে রেঞ্জটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার রেডিও ওয়েভ। এটাকে বলা হয় হচ্ছে তোমার রেডিও ওয়েভ। ঠিক আছে, কিন্তু কমিউনিকেশনের জন্য আবার এটা ইউজ করা হয় না। মানে এই রেডিও ওয়েভের যে রেঞ্জটা, এই সবটাই রেডিও ওয়েভ। এই কম্পাঙ্কের মধ্যে যদি কোনো একটা তরঙ্গ সৃষ্টি করো সেটাকে বলবো আমরা রেডিও ওয়েভ। কিন্তু এই রেঞ্জের যতগুলা কম্পাঙ্ক আছে বা যতগুলা তরঙ্গ আছে সবগুলাকে আমরা কমিউনিকেশন ইউজ করি না, সবগুলাকে আমরা কমিউনিকেশন ইউজ করি না। সো কমিউনিকেশনের জন্য যে রেডিও সিগন্যালটা আমরা ইউজ করি, এই ডেটাটা মনে রাখা লাগবে যে কমিউনিকেশনের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 10 কিলোহার্টজ থেকে তোমার হচ্ছে 1 গিগাহার্টজ। 1 গিগাহার্টজ এই রেঞ্জের যে তোমার ওয়েভটা, সেটাকে আমরা ইউজ করি হচ্ছে কমিউনিকেশনের জন্য রেডিও ওয়েভ হিসেবে। মানে এই রেঞ্জে যদি কোনো একটা তরঙ্গ সৃষ্টি করি সেটাকে আমরা বলি রেডিও ওয়েভ কমিউনিকেশনের জন্য। সো এই ডেটাটা ইন এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, যে 1 কিলোহার্টজ থেকে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ। সিমিলারলি মাইক্রোওয়েভের জন্য এই রেঞ্জটা কত? মাইক্রোওয়েভের জন্য এই রেঞ্জটা হচ্ছে 1 গিগাহার্টজে শেষ করছিলাম না? সো আমাদের এখান থেকে 1 গিগাহার্টজ থেকে আরও বেশি 100 গিগাহার্টজ পর্যন্ত এই রেঞ্জটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোওয়েভ, বা এই রেঞ্জের যদি একটা তরঙ্গ সৃষ্টি করি সেটাকে বলি আমরা মাইক্রোওয়েভ। ওকে, ঠিক আছে, এখন দেখবা যে লাগবে মজা, এখন দেখবা যে কত মজা পড়াশোনা। আমাকে বলো রেডিও ওয়েভের কম্পাঙ্ক বেশি নাকি কম? রেডিও ওয়েভের কম্পাঙ্ক বেশি নাকি কম? রেডিও ওয়েভের কম্পাঙ্ক বেশি নাকি কম? এই তো ইউসুফ বলছো কম, বাকিরা বলো, সবাই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি রিপ্লাই করবা, খুব তাড়াতাড়ি রিপ্লাই করবা। রেডিও ওয়েভের কম্পাঙ্ক বেশি নাকি কম? রেডিও ওয়েভের কম্পাঙ্ক কম। তার মানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রেডিও ওয়েভের কম্পাঙ্ক কম। এটা আমরা হচ্ছে তার পাশে সাইড নোট দিয়ে লিখে রাখি, তাহলে আমাদের জন্য ইজি হবে। তার মানে তার কম্পাঙ্কটা তুলনামূলক কম বাকিগুলা থেকে। কম্পাঙ্ক কম হইলে এটা টু দা পয়েন্ট যাবে নাকি চারপাশে ছড়িয়ে যাবে? বলো, কম্পাঙ্ক কম হলে এটা চারপাশে ছড়িয়ে যাবে নাকি টু দা পয়েন্ট যাবে? টু দা পয়েন্ট যাবে নাকি চারপাশে ছড়িয়ে যাবে? বলো বলো বলো, চারপাশে ছড়িয়ে যাবে নাকি টু দা পয়েন্ট যাবে? চারপাশে ছড়িয়ে যাবে। তার মানে এই রেডিও ওয়েভের একটা বৈশিষ্ট্য হচ্ছে চারপাশে ছড়িয়ে যায়, চারপাশে ছড়িয়ে যায়। ওকে, চারপাশে ছড়িয়ে যাবে। ওকে, তার মানে তোমার এই জায়গা থেকে যদি রেডিও ওয়েভ সৃষ্টি করো, এটা চারপাশে ছড়িয়ে যাবে, চারপাশে ছড়িয়ে যাবে, চারপাশে ছড়িয়ে যাবে, চারপাশে ছড়িয়ে যাবে। কোনো লাইন বরাবর যাবে না, একটা সিঙ্গেল লাইন বরাবর যাবে না, চারপাশে ছড়িয়ে যাবে। ঠিক আছে, এটা গেল একটা বৈশিষ্ট্য। রেডিও ওয়েভ সম্পর্কে আমরা একটা বৈশিষ্ট্য দেখলাম। এখন বলো, রেডিও ওয়েভের কম্পাঙ্ক যেহেতু কম, রেডিও ওয়েভের স্পিড কি তুলনামূলক কম না বেশি? বলো বলো, তাড়াতাড়ি বলো। রেডিও ওয়েভের কম্পাঙ্ক যেহেতু কম, স্পিড কি তুলনামূলক কম নাকি বেশি? স্পিডও তুলনামূলক কম। কারণ কম্পাঙ্ক কম হইলে কি হয়? কম্পাঙ্ক কম হইলে তোমার হচ্ছে ব্যান্ডউইথ কমে যায়, তো স্পিডটা কমে যায়। তার মানে অন্যগুলোর তুলনায় তুলনামূলক স্পিডটা কি রেডিও ওয়েভে আমরা কম পাই। ঠিক আছে, দুইটা বৈশিষ্ট্য গেল। এটা বলো তো, রিফ্লেক্ট করে ব্যাক করবে একটা দেয়াল নাকি কম রিফ্লেক্ট করবে? আমরা জানি কম্পাঙ্ক বাড়লে সেটা রিফ্লেক্ট করে ব্যাক করে। সো এটা রিফ্লেক্টিভ ক্যাপাবিলিটিটা কি বেশি থাকবে নাকি কম থাকবে? কম থাকবে। এটা রিফ্লেক্ট করবে না, এটা পাস করে যেতে যাবে, তার মানে এটা রিফ্লেক্ট করবে না, তার মানে কম রিফ্লেক্টিভ। এটা আমরা বুঝছি যে কম
রিফ্লেকটিভ। বুঝছো? এত বেশি রিফ্লেক্ট করবে না, ঠিক আছে? তাইলে একটা সুন্দর জিনিস চিন্তা করো তো, মনে করো এটা তোমার পৃথিবী, ঠিক আছে? এটা তোমার পৃথিবী। পৃথিবীর উপরে কি আছে বলো তো? বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর আছে না? বায়ুমণ্ডলের স্তর আছে, এটা মনে করো বায়ুমণ্ডল, এটা মনে করো বায়ুমণ্ডল। এখন বলো, আমি যদি এখান থেকে একটা রেডিও ওয়েভ পাঠাই, এই রেডিও ওয়েভটা কি রিফ্লেক্ট করে ব্যাক করতে চাবে নাকি বায়ুমণ্ডল পাস করতে পারে? বায়ুমণ্ডল না, অ্যাকচুয়ালি পৃথিবীর যে আয়রন বেল্ট আছে, মানে একদম স্যাটেলাইটগুলো যেখানে থাকে আরও পরে, মানে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তোমরা জানো, ঠিক আছে? সো ওই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা বায়ুমণ্ডল না, ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা পৃথিবীর একদম বাইরে, একদম পৃথিবীর শেষ বর্ডারে মনে করো যে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেই ফিল্ডটাকে অতিক্রম করতে পারবে নাকি বাউন্স ব্যাক করবে বলো তো? কমন সেন্স দিয়ে রেডিও ওয়েভ বাউন্স ব্যাক করে না, সেটা পাস করে, সেটা রিফ্লেক্ট হয় না। তার মানে রেডিও ওয়েভ কি করতে পারবে বলো তো? পাস করতে পারবে। রেডিও ওয়েভ এই জিনিসটা পাস করতে পারবে, ঠিক আছে? তাইলে যেহেতু কম রিফ্লেকটিভ, এটা কি করতে পারবে বলো তো? আমাদের যে পৃথিবীর আয়রন বেল্ট, সেই আয়রন বেল্ট পাস করতে পারবে। তাইলে এখন কমন সেন্স দিয়া বলো, একজন এলিয়ানের সাথে তুমি যোগাযোগ করবা, ঠিক আছে? বা এলিয়ান তোমাকে একটা সিগন্যাল দিবে, সেটা কোন ওয়েভে দিবে? তোমাকে কি মাইক্রোওয়েভে দিবে সিগন্যালটা? সিগন্যালটা অবশ্যই রেডিও ওয়েভের সিগন্যাল আসবে। তার মানে বাইরের মানে বিশ্ব থেকে বা পৃথিবীর বাইরে থেকে যদি কোনো সিগন্যাল আসে, সেটা অবশ্যই রেডিও সিগন্যালের মাধ্যমে হতে হবে, বা আমরা যদি কোনো একটা সিগন্যাল পাঠাই, অবশ্যই রেডিও সিগন্যালের মাধ্যমে আমাদের দিতে হবে, ঠিক আছে? এখন আরও কিছু ইউজেস দেখো, যখন পাইলট বিমান চালায়, ওই বিমানটাকে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে কথা বলতে হয়। সো এখানে কি সব সময় বিমানটার কন্ট্রোল সেন্টার একই লাইন বরাবর থাকার সম্ভাবনা আছে? মাঝে মধ্যে বাধা চলে আসে না এদের মাঝে? আসতেই পারে, বাধা আসতেই পারে। সো এখন তুমি যদি এই যে বিমান এবং এই যে গ্রাউন্ড স্টেশন, এদের মধ্যে কমিউনিকেট করতে চাও, তুমি কি এমন কিছু ইউজ করবা যেটা টু দ্য লাইন কাজ করে? এমন কিছু ইউজ করবা না। তুমি এমন কিছু ইউজ করবা যেটা রিফ্লেকটিভ না, যেটা চারপাশে ছড়ায় যায়, যেটা বাধা অতিক্রম করতে পারে, চারপাশে ছড়ায় যায় যেটা। তার মানে তুমি এই জায়গাতে কি ইউজ করবা? বিমানের ক্ষেত্রে রেডিও ওয়েভই কিন্তু ইউজ করবা। সো বিমানের ক্ষেত্রেও দেখবা রেডিও ওয়েভই ইউজ হয়, ঠিক আছে? বলো, বুঝতে পারছো? ওয়াকি টকিতেও কিন্তু রেডিও ওয়েভ ইউজ হয়, বুঝতে পারছো? তার মানে এটা কম রিফ্লেকটিভ, তার মানে এটা কি হতে পারে বলো তো? বাধা অতিক্রম করতে পারবে, এটা বাধা অতিক্রম বেশি করতে পারবে, এটা বাধা অতিক্রম বেশি করতে পারবে, বাধা অতিক্রম করতে পারে, বাধা অতিক্রম বেশি করতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? তাইলে দেখো, এখন যা সুবিধা অসুবিধা লিখবা। দেখো, স্পিড কম, এটা কি সুবিধার মধ্যে যাবে নাকি অসুবিধা বলো? স্পিড কম সুবিধার মধ্যে যাবে নাকি অসুবিধা বলো? স্পিড কম এটা একটা অসুবিধা, তার মানে স্পিড কমটা যাবে হচ্ছে একটা অসুবিধার মধ্যে। এটা রিফ্লেকটিভ না, এটা রিফ্লেকশন করে ব্যাক করে না, তাহলে এটা কি সুবিধা না? এটা একটা সুবিধার মধ্যে যাবে, ঠিক আছে? তারপর বাধা অতিক্রম করতে পারে, এটা কি একটা সুবিধা না? সুবিধার মধ্যে যাবে, রাইট? সুবিধার মধ্যে যাবে। এখন আরেকটা অসুবিধা হচ্ছে যে রেডিও ওয়েভ সৃষ্টি করার জন্য যে টাওয়ারটা আমাদের দরকার হয়, বা যে অ্যান্টেনাটা আমাদের দরকার হয়, এই অ্যান্টেনার দৈর্ঘ্যটা হতে হয় হচ্ছে 1/4 অফ তোমার হচ্ছে এই রেডিও ওয়েভের ওয়েভলেন্থের, ঠিক আছে? মানে 1/4 অফ ল্যামডা যেটা আছে, ওই 1/4 অফ ল্যামডার সমপরিমাণ দৈর্ঘ্যের তোমার হচ্ছে টাওয়ার লাগে। এই টাওয়ারটা আসলে, এত বড় টাওয়ার বানানো আসলে খুব কঠিন। দেখো, রেডিও ওয়েভের যেই রেঞ্জটা তরঙ্গ দৈর্ঘ্যের, সেটা 1 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। সো এটার 1/4 দৈর্ঘ্যের টাওয়ার বানানো কিন্তু অনেক কঠিন, যে কারণে রেডিও ওয়েভটা সৃষ্টি করাটা একটু কঠিন, তুলনামূলক একটু কঠিন। সো এটা একটা অসুবিধার মধ্যে যাবে। এখন সুবিধা অসুবিধাগুলো দেখো, দেখবা যে সবগুলা তুমি জানো, নিজে নিজে লিখতে পারবা। প্রথমত সুবিধার মধ্যে, যে এটা বিল্ডিং দেয়াল ভেদ করতে পারে, আমরা জানি এটা রিফ্লেকটিভ না, এটা ব্যাক করতে মানে তোমার হচ্ছে বাউন্স ব্যাক করবে না, এটা অতিক্রম করতে পারবে। তার মানে এটা বিল্ডিং বা দেয়াল ভেদ করতে পারে, যে কারণে এটা ইনডোর আউটডোর সব জায়গাতে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তারপর ট্রান্সমিটার রিসিভার একই সরল রেখায় দরকার হয় না, এটা কি একটা সুবিধা না? এটা তো চারপাশে ছড়ায় যাচ্ছে, দেখো প্রথম বৈশিষ্ট্যটা চারপাশে ছড়ায় যাচ্ছে, তার মানে ট্রান্সমিটার রিসিভার এক লাইন বরাবর থাকতে হয় না, এটা একটা সুবিধা। চারপাশেই তো ছড়ায় যাচ্ছে, এক লাইনে থাকতে হবে না। তারপর এটা বাধা অতিক্রম করতে পারে, এটা আরেকটা সুবিধা,
রাইট। 3 নাম্বার সুবিধা তুমি কি দিবা, বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে এটা পৃথিবীর বাইরে যেতে পারে। দ্যাটস ইট। অসুবিধার মধ্যে কি লাগবে, প্রথমে লাগবে স্পিড কম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা একটু মনে রাখবা যে রেডিও ওয়েভটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুবিধার মধ্যে আরেক সুবিধা তুমি হচ্ছে বাংলা ভাষায় লিখতে পারবা। সুবিধার মধ্যে আরেকটা সুবিধা, সেটা হচ্ছে যে এখানে কোনো কেবলের প্রয়োজন হয় না বা কোনো তারের প্রয়োজন হয় না। এটা আসলে শুনতে খুবই হাস্যকর মনে হয় যে আমরা পড়তেছি হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম, ওইখানে একটা সুবিধার মধ্যে আমরা একটা লিখতে পারবো যেখানে তারের প্রয়োজন হয় না বা তার মাধ্যম থেকে তুলনামূলক খরচ কম। সো এটা সুবিধার মধ্যে লিখতে পারবো। কই ইউজ হয়, টেলিভিশনে, রেডিও বেতারে। বলো সুবিধা অসুবিধাগুলা রেডিও ওয়েভের জন্য একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা বলো তো। সুবিধা অসুবিধাগুলা রেডিও ওয়েভের জন্য একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা বলো তো। বলো রেডিও ওয়েভের জন্য সুবিধা অসুবিধাগুলা একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা। হ্যাঁ, বইতে যে আছে আয়নোস্ফিয়ার থেকে রেডিও ওয়েভ রিফ্লেক্ট করে। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তুলনামূলক মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এই সবগুলা থেকে রেডিও ওয়েভ বেশি দূর পর্যন্ত যাবে। ঠিক আছে, এখন পৃথিবীর বাইরে কোন জায়গা থেকে রিফ্লেক্ট করবে বা কোন জায়গা পর্যন্ত যেতে পারবে এটা তো আসলে আমাদের এত বেশি জানার দরকার নাই। বাট আমি তুলনামূলকভাবে, তুমি এখানে বলতে পারো যে তুলনামূলকভাবে এটা মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড থেকে বেশি দূরত্বে যাবে। ঠিক আছে, কারণ আমাদের বৈশিষ্ট্য তাই বলে যে যত কম্পাঙ্ক কম তত সেটা বেশি দূরত্ব যাবে, কম্পাঙ্ক যত বেশি তত স্বল্প দূরত্ব যাবে। তার মানে এটার কম্পাঙ্ক সবচেয়ে কম, তার মানে এটা সবচেয়ে বেশি দূরত্ব পর্যন্ত যাইতে পারে, সবচেয়ে বেশি দূরত্ব পর্যন্ত যাইতে পারে। বলো ক্লিয়ার? বুঝতে পারছো? একজন বলছে মোটামুটি গাঁথিছে। মোটামুটি গাঁথার দরকার কি, তুমি জাস্ট এই 5টা বৈশিষ্ট্য খেয়াল রাখবা, তাহলেই তো হয়ে যাবে। রেডিও ওয়েভের কম্পাঙ্ক কম, যে কারণে চারপাশে ছড়িয়ে যায়, চারপাশে যেহেতু ছড়িয়ে যায় তার মানে টু দা পয়েন্টের কোনো কানেকশন দরকার হয় না। দ্যাটস ইট, 1 নাম্বার সুবিধা পেয়ে গেছি। রেডিও ওয়েভের স্পিড কম, 1 নাম্বার অসুবিধা পেয়ে গেছি। ঠিক আছে, রেডিও ওয়েভ স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটা একটু মনে রাখবো, 2টা অসুবিধা পেয়ে গেছি। তারপর এটা কম রিফ্লেক্টিভ, যার ফলে এটা বাধা অতিক্রম করতে পারবে, ফলে আমরা ঘরের ভিতরে ইনডোর আউটডোর যে কোনো জায়গাতে ইউজ করতে পারবো, আরেকটা সুবিধা পেয়ে গেছি। তারপর তুমি কি বলতে পারো অসুবিধার মধ্যে, এটা বলতে পারো যে এটার যে টাওয়ারটা, সেই টাওয়ারটার দৈর্ঘ্য অনেক বেশি দরকার হয়, যে কারণে এটা বানানো সময় এবং তোমার খরচ সাপেক্ষ। দ্যাটস ইট। তুমি জাস্ট এই 5টা পয়েন্ট মনে রাখলে, এই 5টা পয়েন্ট মনে রাখলে তুমি তো সবগুলাই লিখতে পারবা। এই 5টা পয়েন্ট মনে রাখলে, যে আমাদের এই 5টা পয়েন্ট মনে রাখলে তুমি তো সবগুলাই লিখতে পারবা। ঠিক আছে ভাইয়া, ফার্স্ট চ্যাপ্টারে আপনি নিয়েন প্লিজ, কারণ মুখস্থের জিনিস যে পড়ছে সে বুঝে গেছে, যে প্রথম চ্যাপ্টার পড়ছে সে বুঝে গেছে, তাই না? যে প্রথম চ্যাপ্টার পড়ছে সে বুঝে গেছে। আচ্ছা, পরবর্তীতে আসি আমরা কোথায়, মাইক্রোওয়েভে। তাহলে বলো তো মাইক্রোওয়েভের যে কম্পাঙ্কটা সেটা কি রেডিও ওয়েভ থেকে বেশি না? মাইক্রোওয়েভের যে কম্পাঙ্কটা সেটা কি রেডিও ওয়েভ থেকে একটু বেশি না? একটু বেশি। তাইলে আমাকে বলো এই জায়গাতে যেহেতু কম্পাঙ্কটা একটু বেশি, প্রথম কথা এখানে টু দা পয়েন্ট যাবে, টু দা পয়েন্ট। ওকে, একদম পয়েন্ট টু পয়েন্ট যাবে, একদম পয়েন্ট টু পয়েন্ট তোমার হচ্ছে এই ওয়েভটা যাবে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একদম সোজাসুজি যাবে, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হবে এই জায়গাতে। এটা চারপাশে ছড়ায় যাবে না, এটা একদম টু দা পয়েন্ট যাবে। এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যেহেতু কম্পাঙ্ক বেশি, এটার স্পিডটা কি হবে বলো তো? স্পিডটা বেশি হবে। এটা কি রেডিও ওয়েভের মতো অনেক বেশি দূরত্বে যেতে পারবে না, দূরত্ব বা রেঞ্জ তুলনামূলক কি হবে বলো তো? তুলনামূলক কম। কার থেকে কম? তুলনামূলক কম। কার থেকে কম? রেডিও ওয়েভ থেকে কম। রেডিও ওয়েভ থেকে তার রেঞ্জটা তুলনামূলক কম। বোঝা গেছে? রেডিও ওয়েভ থেকে তার রেঞ্জটা তুলনামূলক কম, তার মানে তার যে কানেকশনটা সেটা টু দা পয়েন্ট হচ্ছে, একদম ডিরেক্টলি টু দা পয়েন্ট কানেকশন করতে হচ্ছে। তারপর তার স্পিডটা বেশি হচ্ছে, তারপর তার দূরত্বটা, তার যে দূরত্বটা সেটা তুলনামূলক কম, মানে তার রেঞ্জটা তুলনামূলক কম। এখন তুমি যখন সুবিধাগুলা দেখবা যে সবগুলা তুমি পারতেছো। দেখো একটা জিনিস, অসুবিধার মধ্যে দেখো টু দা পয়েন্ট যে চলে, এটা থেকে তুমি একটা অসুবিধা লিখতে পারবা। রেডিও ওয়েভের সুবিধা ছিল এটা চারপাশে ছড়ায়া যায়, বাধা অতিক্রম করতে পারে। বাট এটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য কি, এটা বাধা অতিক্রম করতে পারে না, এটা রিফ্লেক্টিভ হবে বেশি। এটা কি বেশি রিফ্লেক্টিভ হবে, বেশি রিফ্লেক্টিভ হবে, তার মানে এটা রিফ্লেকশন করবে বেশি, এটা বাধা অতিক্রম কম করতে পারবে তুলনামূলক রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের তুলনায় এটা কি কম বাধা অতিক্রম করতে পারবে। ঠিক আছে, সো প্রথম অসুবিধা তুমি কি লিখবা, যে এই ওয়েভটা একদম ডিরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট কাজ করে, যদি এর মধ্যে কোনো বাধা চলে আসে এটা বাধা অতিক্রম করতে পারবে না, এটা রিফ্লেক্ট করে ব্যাক করবে। সো একটা বড় অসুবিধা। তার মানে তুমি অসুবিধার মধ্যে প্রথমে এটা লিখতে পারবা যে এটা বাঁকা পথে চলতে পারে না,
প্রারক এবং প্রেরকের মাঝে কোনো বাধা থাকতে পারবে না। মানে আমরা যেই লাইনটা এক লাইনে বলছিলাম এটা তুমি বড় করে দুইটা অসুবিধা লিখবা দুইটা পয়েন্টে। তার মানে কোনো বাধা অতিক্রম করতে পারে না এবং তোমার হচ্ছে বাঁকা পথে চলতে পারে না। দ্যাটস ইট। এটা হচ্ছে দুইটা অসুবিধা, মেইন মেজর অসুবিধা। সুবিধার মধ্যে কি প্রথম বড় সুবিধা, স্পিডটা বেশি, যেহেতু কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক বেশি মানে স্পিডটা বেশি, তার মানে তোমার এই জায়গাতে বিপুল পরিমাণ তথ্য ট্রান্সমিট করা যায়, এটা একটা সুবিধা। আর আরেকটা বানানোর সুবিধা, যেটা হচ্ছে একটা ভোগাত সুবিধা, সেটা হচ্ছে কেবল ব্যবহার করার প্রয়োজন হয় না। পাহাড়ি দূরবর্তী অঞ্চলে আমরা এটা ইউজ করতে পারি, কারণ পাহাড়ের উপরে আমি যদি একটা টাওয়ার ইউজ করি, আরেকটা টাওয়ারে আমরা খুব সরাসরি মনে করে দেখতে পারবো, টু দ্য পয়েন্ট আমরা কানেকশনটা দিতে পারবো যদি আমরা একদম পাহাড়ের উপরে টাওয়ারগুলো ইউজ করি। ঠিক আছে, সো পাহাড়ি অঞ্চলে এটা বেশি সুবিধাজনক। এটা আমাদের মোবাইল যে কমিউনিকেশনটা, মোবাইল যে নেটওয়ার্কটা, সেটা এই মাইক্রোওয়েভ দিয়ে তৈরি। একটা জিনিস খেয়াল করছো যে আমাদের মোবাইলের যে টাওয়ারগুলা, এই টাওয়ারের উপরে একটা অ্যান্টেনা থাকে এরকম গোল্লা। এই অ্যান্টেনাটা কিন্তু সব দিকে ঘুরে না, একটা নির্দিষ্ট দিকে ফোকাস করা, তাই না? অ্যান্টেনাটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে ফোকাস করা। একটা টাওয়ারে 2-3টা অ্যান্টেনা থাকতে পারে, এটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে ফোকাস করা। দেখছো এটা আমাদের মোবাইলের যে টাওয়ারগুলা, সিম কোম্পানির যে টাওয়ারগুলা, টাওয়ারের উপর একটা গোল একটা কিছু থাকে সাদা, এটা একটা নির্দিষ্ট দিকে ফোকাস করে না? এরকম কয়েকটা গোল্লা থাকতে পারে তার মাথার উপর, কিন্তু এই সবটা একটা নির্দিষ্ট দিকে ফোকাস করা। একটা এই দিকে হইলে আরেকটা এই দিকে, আরেকটা এই দিকে। এটা কি মিন করে যে এইটা যেদিকে মুখ করা, ওই সোজা আরেকটা টাওয়ার আছে, ফর শিওর ওই সোজা আরেকটা টাওয়ার আছে, এর মধ্যে কোনো বাধা নাই, এর মধ্যে কোনো বাধা নাই। তার মানে এই সোজা যে আরেকটা টাওয়ার আছে, ওই টাওয়ারের সাথে সিগন্যালটা সরাসরি কমিউনিকেশন করার জন্য এটা এইদিকে মুখ করে রাখছে, বুঝছো? তার মানে মাইক্রোওয়েভের বৈশিষ্ট্যগুলো কি কিছু অফ করেই বলতে পারবো, আচ্ছা এটার কম্পাঙ্ক বেশি, তার মানে এটার স্পিড বেশি, তারের দরকার হচ্ছে না, এটা একটা সুবিধা। ঠিক আছে, পাহাড়ি অঞ্চল, দূরবর্তী অঞ্চলে আমরা এটা বেশি ইউজ করতে পারি। ওকে, অসুবিধার মধ্যে কি টু দ্য পয়েন্ট কানেকশন দরকার হয়, মধ্যে কোনো বাধা আসলে অতিক্রম করতে পারে না, তার মানে প্রেরক এবং প্রাপকের মধ্যে কোনো বাধা থাকা যাবে না। দ্যাটস ইট। মানে তুমি নিজে নিজে বলতে পারতেছো না, নিজে নিজে তো বলতে পারতেছো। এই 5টা পয়েন্ট তুমি যদি মনে রাখো, রেডিও ওয়েভেরটাও তুমি বলতে পারতেছো, তারপর মাইক্রোওয়েভেরটাও তুমি বলতে পারতেছো, সবগুলোই তুমি বলতে পারতেছো। তাই যদি বলি রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভের পার্থক্য, চোখটা অফ করো আর আমার সাথে বলো। রেডিও ওয়েভের কম্পাঙ্ক বেশি, সরি ভুল বলছি, রেডিও ওয়েভের কম্পাঙ্ক কম, মাইক্রোওয়েভের কম্পাঙ্ক বেশি। জাস্ট দুই হাতে খেয়াল কর আমি কি কি বলতেছি। রেডিও ওয়েভের কম্পাঙ্ক কম, মাইক্রোওয়েভের কম্পাঙ্ক বেশি। যেহেতু কম্পাঙ্ক কম, রেডিও ওয়েভের স্পিড কম, মাইক্রোওয়েভের স্পিড বেশি। যেহেতু কম্পাঙ্ক কম, এটা চারপাশে ছড়িয়ে যায়, যার ফলে বাধা অতিক্রম করতে পারে, যার ফলে ইনডোর আউটডোর দুই জায়গায় ইউজ করা যায়। এটা চারপাশে ছড়িয়ে যায় না, টু দ্য পয়েন্ট কাজ করে, যে কারণে এটা কোনো একটা বাধার সম্মুখীন হইলে সেই বাধাটা অতিক্রম করতে পারে না। এখানে দুইটা টাওয়ারের মাঝে একই স্ট্রিট লাইনে থাকতে হয় না, এখানে অবশ্যই দুইটা টাওয়ার একদম টু দ্য পয়েন্ট স্ট্রিট লাইনে থাকতে হয়, বা টাওয়ার এবং রিসিভার মানে প্রেরক এবং প্রাপক একটু স্ট্রিট লাইনে থাকতে হয়। এই যে এই চারটারে তুমি বানায় 8টা বানাইতে পারবা। কেমনে? আমি এই যে এক জায়গাতে একসাথে 3টা বলে ফেলছি, এই 3টারে তুমি 3টা পয়েন্ট বানাও, তাইলে হইলো। বলো একদম মনের মধ্যে গেঁথে গেছে কিনা, বলো 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 বলো। আর মুখস্থ করতে হবে কিনা, চোখ অফ করে লিখতে পারবো না? যদি না লিখতে পারো তাহলে তো তোমার আসলে সমস্যা আছে, তুমি ক্লাসে মনোযোগ দাও নাই। চোখ অফ করে লিখতে পারবা না? এখন আমাদের সিলেবাসে এই দুইটাই আছে, রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ। এই দুটোর সুবিধা অসুবিধা অথবা পার্থক্য তোমার পরীক্ষা হলে আসতে পারে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলোর পার্থক্য, এগুলা পরীক্ষা হলে আসতে পারে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইনফ্রারেড। এটা আমাদের বোর্ড বইয়ে সরাই দিছে, বোর্ড বই আগে ছিল, মানে আগের বইগুলোতে ছিল, এখন সরাই দিছে, বাট আমরা একটু দেখবো। এখন মাইক্রোওয়েভকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, বা দুইটা ব্র্যান্ডে ভাগ করতে পারি বলতে পারি, বা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে বলা হয় টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ, আর একটাকে বলা হয় স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এটা আসলে বেশি কিছু না, এখানে কোনো রকেট সায়েন্স নাই। তোমার যদি মাইক্রোওয়েভটা যে কমিউনিকেশন করতেছে, মানে তোমার একটা ট্রান্সমিটার, একজন হচ্ছে ট্রান্সমিট করতেছে আর একজন হচ্ছে রিসিভ করতেছে, হ্যাঁ, এই ট্রান্সমিট এবং রিসিভ এটা যদি ভূমিতেই দুইটা টাওয়ার থেকে হয়, মনে করো এখানে একটা টাওয়ার, এখানে আরেকটা টাওয়ার, এখানে আরেকটা টাওয়ার, তাদের মধ্যে যদি টু দ্য পয়েন্ট কানেকশনটা তুমি দাও এবং তাদের মধ্যে যদি ডেটা আদান প্রদান হয়, টু দ্য পয়েন্ট কানেকশন হবে এই জায়গাতে। এটা কোনো মানে বলার কোনো ওয়ে নাই, কারণ টু দ্য পয়েন্টই তো হবে, মাইক্রোওয়েভ টু দ্য পয়েন্ট হবে। সো এদের মাঝে তুমি যদি আদান প্রদান করো, এটাকে বলবো আমরা টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। ঠিক আছে, এটাকে কি বলবো? টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। তার মানে আমরা যে মোবাইল কমিউনিকেশনগুলো দেখি, যে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের মধ্যে যে তার একটা জালের মতো বিছায় রাখছে পুরো বাংলাদেশে, দেখো তুমি এই টাওয়ার থেকে কল করলে এটা তার পার্শ্ববর্তী টাওয়ারের সাথে হচ্ছে লিঙ্ক করে, সে তার পার্শ্ববর্তী টাওয়ারের সাথে লিঙ্ক করে, সে তার পার্শ্ববর্তী টাওয়ারের সাথে লিঙ্ক করে। সো এরকমভাবে তুমি এখান থেকে চিটাঙে একটা কল দিলে একটা লাইন তৈরি হয়ে যায়, যে এই টাওয়ার থেকে এই টাওয়ারে যাবে, এই টাওয়ার থেকে এই টাওয়ার, এই টাওয়ার থেকে এই টাওয়ার।
সো একটা লাইন ক্রিয়েট হয়ে যায়। ওকে, সো এখানে অনেক কমপ্লেক্স প্রোগ্রামিং আছে, জিনিসগুলো আসলে খুবই মজার। প্রোগ্রামিংয়ে তুমি এই জিনিসগুলো শিখবা যখন বড় হবা, প্রোগ্রামিংয়ের বিভিন্ন অ্যালগরিদম শিখবা, যে অনেকগুলো পয়েন্ট থাকলে কোন কোন টাওয়ার হয়ে গেলে তুমি খুব কম সময়ে যেতে পারবা, কোন কোন টাওয়ার হয়ে গেলে তুমি খুব কম দূরত্ব পাস করে যেতে পারবা, এগুলা নিয়েও অ্যালগরিদম আছে অনেক। সো এগুলো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র। সো তোমার ওই জায়গাতে অনেক কমপ্লেক্স প্রোগ্রামিং হয় যে তোমার কোন কোন টাওয়ার দিয়ে গেলে স্বল্প দূরত্বেই তুমি যাইতে পারবা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, ঠিক আছে? সো যেখানে টাওয়ারগুলা সবগুলাই ভূমিতে থাকে, মানে তোমার কমিউনিকেশনের যে আদান প্রদানটা সবটাই যদি ভূমিতে হয়, সেটাকে বলি আমরা কি, টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। নাম কি? টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। তার মানে মোবাইল কমিউনিকেশনের যে টাওয়ারগুলা, এরা যেই নেটওয়ার্কটা তৈরি করতে সেটাকে আমরা কি বলবো, যে ওয়েভটা ইউজ করতে সেটাকে বলবো আমরা টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। কারণ এখান থেকে ওয়েভটা পৃথিবীর বাইরে যাচ্ছে না, একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের সাথে সরাসরি কানেকশন হচ্ছে। তার মানে ওয়েভটা যদি একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার, মানে পৃথিবীর মধ্যে কানেকশনটা বিল্ড করে, তাকে আমরা বলবো টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। এখানে নর্মাল দূরত্বটা হচ্ছে 40 থেকে 50 মাইল। এটা এমসিকিউর জন্য একটু মনে রাখবা যে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের দূরত্ব 40 থেকে 50 মাইল পর্যন্ত হতে পারে, টাওয়ারের উচ্চতার উপর বেস করে, ঠিক আছে? তারপর আরেকটা যে টাইপ আছে সেটাকে বলা হয় স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এখন তোমার যদি এইরকম হয় যে পৃথিবীতে একটা টাওয়ার আছে, বা একটা রিসিভার আছে বা ট্রান্সমিটার আছে, যেটাই বলো না কেন, আকাশে একটা স্যাটেলাইট আছে, আকাশে একটা কি আছে, আকাশে একটা স্যাটেলাইট আছে। এখন তোমার কি করবা, এখানে মনে করো আরেকটা টাওয়ার আছে, সেটাও অন্য দেশের মধ্যে আছে। এখন তোমার কমিউনিকেশনটা সরাসরি এই টাওয়ার থেকে এই টাওয়ারে না, তোমার কমিউনিকেশনটা হচ্ছে এই স্যাটেলাইটের সাথে। এই স্যাটেলাইটের সাথে তোমার কমিউনিকেশন একদম টু দ্য পয়েন্ট, কিন্তু টু দ্য পয়েন্ট কানেকশন, কারণ এটা মাইক্রোওয়েভ পড়তেছি, মাইক্রোওয়েভ মানেই টু দ্য পয়েন্ট। সো এইরকম যদি কানেকশনটা হয়, মানে তোমার যে ওয়েভটা এটা যদি পৃথিবীর বাইরে যায়, মানে বায়ুমণ্ডলের বাইরে যায়, মহাকাশে যায়, বা একটা স্যাটেলাইটের সাথে কানেকশন বিল্ড করে, তখন আমরা এটাকে বলবো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এটা আর কিছুই না, বুঝছো? মানে দুটো নাম দিচ্ছি, একটা হচ্ছে পশ মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে খ্যাত মাইক্রোওয়েভ, ঠিক আছে? যেটা স্যাটেলাইট পর্যন্ত যায় এটা পশ মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাইক্রোওয়েভ, আর যেটা স্যাটেলাইট পর্যন্ত যায় না এটা হচ্ছে খ্যাত মাইক্রোওয়েভ, বুঝছো? জাস্ট দুইটা নাম দিচ্ছি, আর কিছুই না। তার মানে যখন তোমার কানেকশনটা একটা স্যাটেলাইটের সাথে, মানে পৃথিবী থেকে একটা স্যাটেলাইটের সাথে কানেকশনটা বিল্ড হবে, তখন সেটাকে আমরা বলবো কি বলতো, একটা স্যাটেলাইট মাইক্রোওয়েভ, বুঝছো? জাস্ট ডেফিনেশন আসবে, আর কিছুই আসবে না। বলো তো, বুঝছো? টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ দুইটার মানে সংজ্ঞাটা লিখতে পারবা? টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ, বলো তো, লিখতে পারবা না? ইয়েস, ঠিক আছে, ওকে, ডান। সো আমাদের সিলেবাসে এই মাইক্রোওয়েভ এবং রেডিওওয়েভ এই দুটোই আছে। ইনফ্রারেডটা নাই, চাইলে তুমি নাও পড়তে পারো, ঠিক আছে? ইনফ্রারেডটা নাই, চাইলে তুমি নাও পড়তে পারো। তো 1 মিনিট, ইনফ্রারেডটা নাই, চাইলে তুমি নাও পড়তে পারো। সো আমাদের ইনফ্রারেড কি, ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য আরও কম, কম্পাঙ্ক আরও বেশি, ঠিক আছে? তাইলে ইনফ্রারেড কই ইউজ হয় এটা আগে একটু দেখি। স্যাটেলাইটের সাথে বা টাওয়ারের থেকে টাওয়ারে মাইক্রোওয়েভ ইউজ করে, এটা আমরা দেখছি, তাই না? এবং রেডিও ওয়েভ কই ইউজ হয়, টেলিভিশনে, রেডিওতে, এটা আমরা দেখছি। ইনফ্রারেড ইউজ হয় হচ্ছে মোবাইল, টিভি, রিমোট, এই জিনিসগুলোতে ইনফ্রারেড ইউজ হয়, ঠিক আছে? তারবিহীন মাউস, এই জিনিসগুলোতে ইনফ্রারেড ইউজ হয়। এখন খুবই মজার জিনিস, একটু খেয়াল করো। জাস্ট এটা সিলেবাসে নাই, যেহেতু একটু আলোচনা করি, আর কিছু না, এখানে তেমন কিছু মনে রাখতে হবে না। মনে করো যে এটার কম্পাঙ্ক কি বেশি না? বলো তো, কম্পাঙ্ক বেশি না? ইয়েস, কম্পাঙ্ক বেশি। তাহলে এটা কি রিফ্লেক্টিভ নাকি রিফ্লেক্টিভ না? এটা বেশি রিফ্লেক্টিভ, বাড়ি খায় চলে আসবে। তাহলে কখনো এই জিনিসটা ট্রাই করছো যে টিভি এই জায়গাতে তুমি ওই দেয়ালে রিমোট টিপ দিলে টিভিটা চলে বা বন্ধ হয়? দেখছো, খেয়াল করছো? টিভি এই জায়গাতে তুমি ওই দেয়ালে রিমোট টিপ দিলে টিভিটা বন্ধ হয়, ঠিক আছে? আমার এখানে তো টিভির মিরর দেখা যায় না, দেখো টিভির মিরর এখানে দেখা যায় না, আমি তোমাদের এসি দিয়ে বোঝাই। এই যে দেখো, এসিটা এই জায়গাতে, আমি এসিটা এই দিকে ধরলে এসিটা চলে, আমি যদি এই জায়গাতে টিপ দিই, এই যে এসিটা বন্ধ হয়েছে আবার চালু হয়েছে, দেখছো? তোমরা কেমন দেখবা, ক্যামেরাতে তো দেখা যায় না। এই যে টিভিটা থাকলে দেখতে পারবা, এই যে টিভিটা চলতেছে আমার সামনে, আমি যদি এখানে টিপ দিই, এই টিভিটা বন্ধ হয়ে গেছে। লাইট কি বোঝা যায়? আবার টিপ দিই, চালু হয়েছে। একটু আলোকে আবছা দেখা গেছিল স্ক্রিনে, মিরর, বুঝছো? সো এটা তোমরা বাসায়ও ট্রাই করছো। তার মানে এটা যেহেতু কম্পাঙ্ক অনেক বেশি, এটা রিফ্লেক্টিভ, বাড়ি খায় ব্যাক করবে। খুব সুন্দর মজার বৈশিষ্ট্য। এটা কম্পাঙ্ক যেহেতু বেশি, এটা টু দ্য পয়েন্ট কাজ করে, রাইট? তার মানে যদি মধ্যে কোনো বাধা চলে আসে, কাজ করবে এটা? মধ্যে যদি কোনো বাধা চলে আসে, বাধা অতিক্রম করতে পারবে? কাজ করবে? বাধা অতিক্রম করতে পারবে না, এটা রিফ্লেক্ট খেয়ে ব্যাক করবে। কম্পাঙ্ক বেশি মানে রিফ্লেক্ট খেয়ে ব্যাক করবে। তাইলে ছোটবেলায় এরকম করছো, দুই ভাই বোন একসাথে যখন টিভি দেখতে বসছো,
একজন একটা চ্যানেল দেখতেছে, আরেকজন অন্য একটা চ্যানেল দেখবে, যার হাতে রিমোট সে মনে করে একটা দিছে, আরেকজন যার টিভির সামনে হাত দিয়ে রাখছে, দেখছো এটা, রিসিভারের সামনে হাত দিয়ে রাখছে, টিভি কিন্তু আর রিমোট দিয়ে কাজ করতেছে না তখন, দেখছো? তার মানে কেন? কারণ এটার ইনফ্রারেড বাউন্স ব্যাক করে তোমার হাত থেকে চলে আসতেছে, এটা কখনোই এটা পাস করতে পারবে না, কারণ এটা কম্পাঙ্ক আরও বেশি। ঠিক আছে? তো জিনিসগুলো মজার, তুমি যদি বোঝো দেখবে যে খুবই মজা লাগবে। সো ইনফ্রারেড আমাদের কি? ইনফ্রারেড হচ্ছে কম্পাঙ্ক বেশি, তার মানে টু দ্য পয়েন্ট কাজ করবে, এটার বাউন্স ব্যাক করবে, রিফ্লেক্টিভ বেশি, বেশি রিফ্লেকশন করবে। সো এই জিনিসগুলো মনে রাখতেই হবে। তারপর এই যে এখানে তো এগুলাই লেখছে অসুবিধার মধ্যে, কোনো বাধা থাকলে এটা অতিক্রম করতে পারবে না, অধিক দ্রুত ডেটা ট্রান্সমিট করতে পারে না, এটা একটা অসুবিধা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো বলছিলেন কম্পাঙ্ক যদি অনেক বেশি হয় তাহলে তার স্পিডটা অনেক বেশি হয়, তাই না? সো এইখানে আবার এটার ব্যতিক্রম কেন? ঠিক আছে, এটা আসলে ব্যতিক্রম না, কারণ আমরা এইখানে যে ইনফ্রারেডটার কথা পড়তেছি এটা আসলে আমরা ডেটা স্থানান্তরের জন্য করতেছি না, খুব স্বল্প ডেটা স্থানান্তরের জন্যই আমরা পড়তেছি। মানে এই ইনফ্রারেডটা যেটা আমরা পড়তেছি সেটা আসলে মানে লো কস্টে আমরা একটা ইনফ্রারেড বানাচ্ছি, খুবই অল্প দামে, এটা বেশি ডাটা স্থানান্তর করার কোনো ইচ্ছা নাই আমাদের, জাস্ট টিভি রিমোটের একটা সিগন্যাল, মনে করো অন অফের একটা সিগন্যাল পাঠানো আমাদের উদ্দেশ্য, যেখানে আমরা বেশি দাম দিয়ে তৈরি করতেছি না, স্বল্প দামে আমরা তৈরি করতেছি, কম বিদ্যুৎ খরচ দিয়ে আমরা তৈরি করতেছি, যে কারণে এটা কম ডেটা ট্রান্সমিট করতে পারে। বাট কিন্তু এটা দিয়ে আরও বেশি ডেটা ট্রান্সফার করা সম্ভব তুলনামূলক বাকিগুলা, কিন্তু আমরা করতেছি না সেটা, আমরা এই পারপাজে এটা ইউজ করতেছি। ঠিক আছে? তারপর সবচেয়ে স্বল্প দূরত্ব 10 মিটারের বেশি যাইতে পারে না, কারণ কি? কম্পাঙ্ক যত বেশি কম দূরত্ব যাবে, বেসিক। বলো ক্লিয়ার কিনা? বলো তো এই যে তিনটা মাধ্যম আমরা পড়লাম, এই তিনটা মাধ্যম একদম ক্লিয়ার কিনা? তিনটা মাধ্যম একদম ক্লিয়ার কিনা? পার্থক্য যদি আসে দুইটা মাধ্যমে, রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ, লিখতে পারবা না? লিখতে পারবা। ঠিক আছে, এখন যেই পার্টটায় আমরা আছি সেই পার্টটা হচ্ছে একটা ইতিহাস পার্ট, আমাদের এখন কিছু ইতিহাস পড়তে হবে। এখন বলো ইতিহাসে বোঝানোর কিছু আছে, মাঝে মধ্যে যে এরকম আসে না যে জিকে ক্লাস, জেনারেল নলেজের ক্লাস নিয়ে কোনো লাভ আছে বলো তো? এটা তো তুমি নিজেই মুখস্থ করতে বসবা, নিজে নিজে পড়বা, শেষ। এখানে ক্লাস করলে যে জিনিসটা হয়, তুমি একবার কানে শুনলে হয়তো মনে থাকবে, মনে থাকার প্রবাবিলিটিটা বেড়ে যাবে, কিন্তু আলটিমেটলি তোমাকে মুখস্থই করতে হবে। সো এখন আসছি আমরা এই অধ্যায়ের জিকে পার্টে, মানে জেনারেল নলেজ পার্টে, মানে ইতিহাস পার্টে। সো আমাদের কিছু ইতিহাস পড়তে হবে এই জায়গাতে। ঠিক আছে, বোরিং না জিনিসটা, ইতিহাস পড়া বোরিং। সো আমাদের এই জায়গাতে কিছু ইতিহাস পড়তে হবে। ইতিহাসটা হচ্ছে মোবাইল, যেই তোমার প্রজন্ম, এই প্রজন্মগুলো পড়তে হবে, যে তোমার প্রথম প্রজন্মের মোবাইল, দ্বিতীয় প্রজন্মের মোবাইল, তৃতীয় প্রজন্মের মোবাইল, কোন প্রজন্মে কি ছিল, এই ইতিহাসগুলো পড়তে হবে। আমি বলে দিব কোন কোন জিনিস পড়বা, বাট এই যে এই পার্টটা, মানে এর পরে যে পার্টটা পড়বো 10-20 মিনিট, একটু বোরিং। সো আমার দোষ দিও না, কারণ পড়াটা এইরকম। এখন ইতিহাসের মধ্যে যে তোমার আসলে বোঝানোর মতো কিছু নাই, যেগুলো কনসেপচুয়াল, দেখো একদম মনের মধ্যে কিন্তু গাইথা গেছে, তাই না? মনের মধ্যে কিন্তু গাইথা গেছে সবগুলা, যে তোমার মাইক্রোওয়েভ কি, তারপর রেডিও ওয়েভ কি, সবগুলা জিনিস তুমি নিজে নিজে লিখতে পারো, মনের মধ্যে গাইথা গেছে। কিন্তু ইতিহাস যেটা, এটা এখন তোমার মনের মধ্যে কেমনে গাথাই বলো? যে 1980 সালে কি হয়েছে মোবাইল ফোনে, এটা এখন কেমনে গাথাই? হ্যাঁ, হয়তো কিছু কাহিনী বললে তোমার মনে থাকবে বেশি, বাট আলটিমেটলি তোমাকে মুখস্থ করতে হবে, তাই না? সো একটু কষ্ট করে এই ক্লাসের বাকি যে পার্টটুকু একটু মুখস্থ করতে হবে, এটা আগে থেকেই মাইন্ডসেট করে নিও যে এই পার্টটা আমাকে একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আগে থেকেই মাইন্ডসেট করে নিও এটা। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারলা? আগে থেকে এই মাইন্ডসেটটা এরকম একটু করে নিও। ওকে, ঠিক আছে। সো আমরা প্রথমেই পড়বো হচ্ছে কয়েকটা প্রযুক্তি সম্পর্কে, যে আমরা যে ওয়্যারলেস কমিউনিকেশনগুলো আছে, মানে তোমার ওয়্যারলেস মাধ্যমগুলো যেগুলো আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলা দিয়ে কিছু প্রযুক্তি তৈরি করি বা কিছু সিস্টেম তৈরি করি। যেই প্রযুক্তিগুলাই আমরা এখন পড়বো, তিনটা প্রযুক্তি আছে বড় দাগে। একটা হচ্ছে ব্লুটুথ, ঠিক আছে, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে হলো তোমার ওয়াইফাই, আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। এই তিনটা প্রযুক্তি। কি তিনটা প্রযুক্তি? কিসের উপর বেস করে তৈরি? ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে তৈরি, ওয়্যারলেস কমিউনিকেশনের উপর বেস করে তৈরি। যেমন তোমরা একটা ফোন থেকে একটা ফোনে ডেটা ট্রান্সফার করো ব্লুটুথে বা ওয়াইফাই বা ইয়ারড্রপে, সেই জিনিসটা হচ্ছে কি একটা ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে ডেটাটা যাচ্ছে। তুমি ইয়ারড্রপে একজনের থেকে একজনের কাছে পাঠাও, শেয়ারিটে পাঠাও, সেটা বাতাসের মাধ্যমে দিয়ে যাচ্ছে। সো এটা ওয়েবের মাধ্যমেই যাচ্ছে, ওয়্যারলেসভাবেই যাচ্ছে। ঠিক আছে, সো ওয়্যারলেস মাধ্যম ইউজ করে কিছু প্রযুক্তি তৈরি হয়েছে আমাদের। এই তিনটা প্রযুক্তি আমাদের
একটু বৈশিষ্ট্য মনে রাখতে হবে। সো এই তিনটা প্রযুক্তি কোন প্রযুক্তি দিয়ে তৈরি বলতো, বা কোন মাধ্যম দিয়ে তৈরি, বা কোন মাধ্যমের উপর বেস করে তৈরি বলতো? ওয়্যারলেস মাধ্যম। কোন মাধ্যমের উপর বেস করে তৈরি বলতো? ওয়্যারলেস মাধ্যম। এরপর তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ওয়্যারলেস মাধ্যমে তো 3 ধরনের ওয়েভ আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তাহলে এই যে প্রযুক্তিগুলো তৈরি হয়েছে, আমরা একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা ট্রান্সফার করতেছি এই প্রযুক্তিগুলো ইউজ করে, এই প্রযুক্তিগুলো তাহলে কোন ওয়েভটা ইউজ করছে, এরকম প্রশ্ন আসে না যে কোন ওয়েভটা ইউজ করছে? সো এরা যে ওয়েভটা ইউজ করছে সেই ওয়েভটা হচ্ছে মাইক্রোওয়েভ। তার মানে এই তিনটাই যে ওয়েভটা ইউজ করে সেই ওয়েভটার নাম কি বলতো? কমন যে ওয়েভটা ইউজ করে সেই ওয়েভটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ মানে তিনটাই মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য দিয়ে তৈরি, মানে মাইক্রোওয়েভ দিয়ে সে ডাটাটা ট্রান্সফার করে, মাইক্রোওয়েভ দিয়ে সে ডাটাটা ট্রান্সফার করে। তাহলে তিনটার নাম ভিন্ন ভিন্ন কেন দিল? এখানে কিছু রুলস আছে বা কিছু সিস্টেম আছে যেগুলোর উপর বেস করে আমরা নামটা সেট করছি, ঠিক আছে? সো একটু কষ্ট করে এই নামটা মনে রাখতে হবে যে এটা কোন স্ট্যান্ডার্ড ফলো করে, বা স্ট্যান্ডার্ড বলতে বোঝায়, মনে করো আমি তোমাকে একটা শীট দিয়ে দিলাম যে এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, এটা মেনটেন করলে তোমার নাম হচ্ছে অমুক, এটা মেনটেন করলে তোমার নাম হচ্ছে অমুক, এটা মেনটেন করলে তোমার সিস্টেমটা হচ্ছে এরকম, ঠিক আছে? আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারে যেরকম এরকম হয় যে মেডিকেল ডিভাইস যেগুলো হচ্ছে মনে করো শরীরের ভিতরে যায় এগুলার ক্লাস একটা, যেগুলো শরীরের বাইরে থাকে সেগুলোর ক্লাস আরেকটা, যেগুলো মনে করো যে হ্যাজার্ডাস সেগুলোর ক্লাস আরেকটা, এরকম। যে তোমাকে কিছু আমি রুলস বলে দিলাম যে এগুলো এই ক্রাইটেরিয়াগুলো ফলো করলে তা সেই কমিউনিকেশন কানেকশনটাকে বলবা তুমি ব্লুটুথ প্রযুক্তি, এই ক্রাইটেরিয়াগুলো ফলো করলে তাকে বলবা তুমি হচ্ছে ওয়াইফাই প্রযুক্তি, এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে তাকে বলবা ওয়াইম্যাক্স প্রযুক্তি। তিনটাই মাইক্রোওয়েভ দিয়ে তৈরি, বাট এই ক্রাইটেরিয়াগুলো ফলো করলে তারা এইটা বলবা, এটা ফলো করলে তারা এইটা বলবা। এই যে ক্রাইটেরিয়াগুলা যারা সেট করে বা স্ট্যান্ডার্ডটা যারা তৈরি করে, ওই স্ট্যান্ডার্ড তৈরি করার কোম্পানিটা হচ্ছে IEEE নামে একটা কোম্পানি আছে, ওকে? তারা হচ্ছে এই কমিউনিকেশনের স্ট্যান্ডার্ডগুলো তৈরি করে, এখন ব্লুটুথের জন্য যে স্ট্যান্ডার্ড, এটা এমসিকিউর জন্য লাগবে। ব্লুটুথের জন্য যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে IEEE 802.15, IEEE 802.15। ওয়াইফাইয়ের জন্য যে স্ট্যান্ডার্ডটা বা যে রোল বুকটা সেটা হচ্ছে 802.11, এবং তোমার ওয়াইম্যাক্সের জন্য যে স্ট্যান্ডার্ডটা সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে 802.16। এগুলা কি মনে করো কিছু সেট অফ রুলস বা কিছু ক্রাইটেরিয়া, যে এই ক্রাইটেরিয়া ফলো করে যদি প্রযুক্তিটা তৈরি হয় তাকে আমরা বলবো ব্লুটুথ প্রযুক্তি, এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে যদি প্রযুক্তিটা তৈরি হয় তাকে বলবো ওয়াইফাই প্রযুক্তি, ঠিক আছে? বাট সবগুলাই কিন্তু মাইক্রোওয়েভ দিয়েই তৈরি। এখন মাইক্রোওয়েভের মধ্যে তো অনেক রকমের ওয়েভ আছে, দেখো মাইক্রোওয়েভের মধ্যে তো অনেকগুলো ওয়েভ পসিবল। মাইক্রোওয়েভের রেঞ্জ কত থেকে ছিল? 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ, এই সবগুলোকে আমরা বলতেছিলাম মাইক্রোওয়েভ। এর যে কোনোটা দিয়েই আমরা হচ্ছে ডেটা আদান প্রদান করলে তাকে বলবো মাইক্রোওয়েভ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে 2 থেকে 3 গিগাহার্জে ট্রান্সফার করো তাহলে মনে করো সেটাকে বলবো ব্লুটুথ, এইরকম আর কি। যে মনে করো 5 থেকে 10 গিগাহার্জ যদি ট্রান্সফার করো তাহলে সেটাকে বলবো ওয়াইফাই। সো এইরকম মানে এইটুকুর মধ্যে কোন রেঞ্জটুকু তুমি ইউজ করতেছো সেটার উপর বেস করে আমরা প্রযুক্তিগুলোর নাম দিচ্ছি, ঠিক আছে? সেটার উপর বেস করে আমরা প্রযুক্তিগুলোর নাম দিচ্ছি। এখন এখান থেকে মনে রাখা লাগবে কি? মনে রাখা লাগবে হচ্ছে এই ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই তিনটা প্রযুক্তির সংজ্ঞা, জাস্ট ডেফিনেশন, জাস্ট সংজ্ঞা মনে রাখবা, জাস্ট সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞা মনে রাখবা বা ডেফিনেশন মনে রাখবা। আর পার্থক্য যেটা আছে এটা মুখে মুখে আমি যেটা বলতেছি সেটা বললেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট সংজ্ঞা মনে রাখবা। এখন ব্লুটুথের সংজ্ঞাটা কি? এখানে কয়েকটা ছোট ছোট জিনিস মনে রাখবা, যে এই যে 3টা সিরিয়াল আমি লিখছি, এই 3টা সিরিয়ালে ব্লুটুথের স্পিড সবচেয়ে কম, তুলনামূলক কম, ওয়াইফাইয়ের স্পিডটা একটু বেশি, ওয়াইম্যাক্সের স্পিডটা আরও বেশি। স্পিড জানি কিসের উপর নির্ভর করে? ফ্রিকোয়েন্সির উপর। তার মানে ব্লুটুথটা এখানের কম ফ্রিকোয়েন্সি ব্যান্ডে তৈরি, এখানের বেশি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে তৈরি হচ্ছে ওয়াইফাই, এখানের বেশি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে তৈরি হচ্ছে ওয়াইম্যাক্স। মানে তোমার 1 থেকে 100 গিগাহার্জ সবটাই তো মাইক্রোওয়েভ। সো এটার মধ্যে সবচেয়ে কম যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা বা সবচেয়ে কম যে ফ্রিকোয়েন্সিটুকু সেটা দিয়ে আমরা তৈরি করলে সেটাকে বলি ব্লুটুথ। তার থেকে একটু বেশি ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে যদি আমরা তৈরি করি সেটাকে বলি ওয়াইফাই। তার থেকে একটু বেশি মনে করো 100-র কাছাকাছি যদি কোনো একটা তরঙ্গ দিয়ে আমরা তৈরি করি সেটাকে বলি ওয়াইম্যাক্স। তার মানে ব্লুটুথের যে ব্যান্ডউইথটা সেটা কম, ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ আর একটু বেশি, ওয়াইম্যাক্সের ব্যান্ডউইথটা আরেকটু বেশি। তাইলে স্পিড কার বেশি? ব্লুটুথের স্পিড সবচেয়ে কম, ওয়াইফাইয়ের স্পিড সবচেয়ে বেশি, ওয়াইম্যাক্সের স্পিড আরও বেশি,
ঠিক আছে? সো স্পিডটাও তুমি লিখতে পারতেছো। সো এটার সুবিধা অসুবিধা পার্থক্য তেমন কিছু লাগবে না, জাস্ট ডেফিনেশনটা মনে রাখো যে ব্লুটুথ প্রযুক্তিটা আসলে কি। তুমি বলবা ব্লুটুথ হচ্ছে মাইক্রোওয়েভ বা ওয়্যারলেস মিডিয়ামের মধ্যে মাইক্রোওয়েভ তরঙ্গ দিয়ে একটা তৈরি প্রযুক্তি, যেটা স্বল্প দূরত্বে ডেটা ট্রান্সফার করে, 3 থেকে 10 মিটার স্বল্প দূরত্বে ডেটা ট্রান্সফার করে। ঠিক আছে? ব্লুটুথ কি? এটা কিন্তু কোনো মাধ্যম, একটা প্রযুক্তি। ব্লুটুথ হচ্ছে একটা প্রযুক্তি। তাইলে তুমি ডেফিনেশনটা এরকমভাবে লিখতে পারবে না যে ব্লুটুথ হচ্ছে তারবিহীন মাধ্যমের মাইক্রোওয়েভ দিয়ে তৈরি একটা প্রযুক্তি, যেটা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করার জন্য ইউজ হয়। দ্যাটস ইট। এগুলো লিখলেই একে এক পেয়ে যাবা। আরও যদি নিজেকে জাহির করতে চাও তুমি বলবা যে এটা IEEE 802.15 এই স্ট্যান্ডার্ড দিয়ে তৈরি, দিতে বাধ্য একে এক। এখন যদি খ নাম্বারে আসে যে ব্লুটুথটি ব্যাখ্যা করো, প্রথমে ডেফিনেশনটা দিবা যে ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে মাইক্রোওয়েভ দিয়ে তৈরি একটা সিস্টেম, যেটা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করার জন্য ইউজ হয়। এইটা IEEE 802.15 এই স্ট্যান্ডার্ডটা দিয়ে তৈরি। এটা ডাটা আদান প্রদান করার স্পিড তুলনামূলক কম। এটা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করে। এতটুকু লিখলেই মোর দেন এনাফ, তুমি 2 পেয়ে যাবা। ঠিক আছে? এতটুকু লিখলেই তুমি এনাফ 2 পেয়ে যাবা। অ্যান্ড মাইক্রোওয়েভের যে বৈশিষ্ট্যগুলো সবগুলাই এই ব্লুটুথ বৈশিষ্ট্যের মধ্যেও থাকবে, কারণ এটা মাইক্রোওয়েভ ইউজ করতেছে। এটাও টু দ্য পয়েন্টই কাজ করে, সো তুমি এই জায়গাতে আরও কয়েকটা জিনিস বলতে পারবা, যেটা আসলে দামে সস্তা, ইনস্টল করা সহজ, এটা ওয়্যারলেস, এটা একটা সুবিধার মধ্যে পড়ে। তারপর স্বল্প পরিসীমায় কাজ করতে হয়, একই সময় মাত্র 2টা ডিভাইস যুক্ত করতে পারে, এটা একটা অসুবিধা। বুঝছো? এখন এই পার্থক্যটা সুবিধা অসুবিধাগুলো তেমন বেশি লাগবে না, জাস্ট ডেফিনেশনটা যে ব্লুটুথ হচ্ছে একটা ওয়্যারলেস কমিউনিকেশনের একটা প্রযুক্তি, যেটা মাইক্রোওয়েভ দিয়ে তৈরি বা মাইক্রোওয়েভের উপর বেস করে তৈরি। ঠিক আছে? ওয়াইফাই এটাও তোমার হচ্ছে একটা প্রযুক্তি, একটা ওয়্যারলেস কমিউনিকেশনের উপর বেস করে একটা প্রযুক্তি, যেটা মাইক্রোওয়েভ দিয়ে তৈরি। এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওয়াইফাইয়ের পূর্ণরূপ, ওয়্যারলেস ফিডিলিটি। এই পূর্ণরূপটা মাঝে মধ্যে এমসিকিউ আসবে। এই যে এখানে দেখো অনেকগুলো সুবিধা অসুবিধা আছে, বইয়ে আছে, আগের বইগুলোতে ছিল, বাট এই জিনিসটা লাগবে না, পড়ার দরকার নেই। ঠিক আছে? আমি যতটুকু বলছি ততটুকু মনে রাখো, তাই এনাফ। আমি তোমাদের বলেই দিব যে কোনটা পড়বা কোনটা পড়বা না। ওয়াইফাই এর জাস্ট ডেফিনেশনটা পারো যে ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের মাইক্রোওয়েভ দিয়ে তৈরি একটা প্রযুক্তি, যেটা তুলনামূলক অধিক দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে, কারণ তোমার ব্লুটুথ থেকে বেশি দ্রুত ডেটা আদান প্রদান করতে পারতেছে, তাই না? তারপর তুমি লিখবা যে এটার পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এই জিনিসটা ওয়াইফাই সুবিধার মধ্যে তুমি লিখতে পারবা যে তোমার একটার সাথে একটা ডিভাইসের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট হতে পারে, একটা হটস্পট দিলা অনেকগুলো ডিভাইস কানেক্ট হতে পারে, দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়। রাইট? এটার রেঞ্জটা বা এটার যে দূরত্বটা সেটা ব্লুটুথ থেকে বেশি। সো এইরকম 2-3টা সুবিধা লিখতে পারলেই তুমি 2-2 পেয়ে যাবা, আর বেশি কিছু লাগবে না। এটা কখনোই গঘ নাম্বারে আসবে না, হয় ক অথবা খ। ঠিক আছে? সো ডেফিনেশনটা লিখতে পারলেই তোমার এখানে হইল। তারপর হচ্ছে ওয়াইম্যাক্স, এটা হচ্ছে আরো বড় জায়গা জুড়ে। ঠিক আছে? এখন এটার পূর্ণরূপটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্যারাবিলিটি ফর মাইক্রোফোন অ্যাক্সেস। ঠিক আছে? মাইক্রোওয়েভ অ্যাক্সেস। সো এটার পূর্ণরূপটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? সো এতটুকুই যে এটার রেঞ্জটা অনেক বেশি, এটার স্পিডটা অনেক বেশি, এটার খরচটা অনেক বেশি। যেটার রেঞ্জ বেশি, যেটার স্পিড বেশি, ওটার খরচটাও বেশি। সো এখানে অনেকগুলা সুবিধা অসুবিধা লেখা আছে, এগুলো লাগবে না। জাস্ট ডেফিনেশন আর ছোট্ট একটু বৈশিষ্ট্য মনে রাখলেই তোমার এই জায়গাতে এনাফ। যে ব্লুটুথের ডেফিনেশনটা কি, ওয়াইফাইয়ের ডেফিনেশনটা কি, ওয়াইম্যাক্সের ডেফিনেশনটা কি। ঠিক আছে? বইয়ে দেয় 1 থেকে 10 মিটার। এখন দেখো বইয়ে এই জায়গাতে অনেকগুলা ডেটা থাকতে পারে যেগুলো মিসম্যাচ হচ্ছে। তুমি ফলো করবা হচ্ছে বোর্ড বইয়ে 3 থেকে 10 মিটার দেয়া, আমি দেখছি বোর্ড বইয়ে 3 থেকে 10 মিটার দেয়া, সেটাই ফলো করবা। ঠিক আছে? বলো ওয়াইফাই ওয়াইম্যাক্স এখান থেকে কি পড়বা, এই জিনিসটা বুঝছো? প্রথমত 3টার ডেফিনেশন, 3টাই মাইক্রোওয়েভ দিয়ে তৈরি, 3টাই একটা প্রযুক্তি। তার মানে মাইক্রোওয়েভ দিয়ে তৈরি একটা প্রযুক্তি, এটা ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স 3টার জন্য তুমি লিখবা মাইক্রোওয়েভ দিয়ে তৈরি একটা প্রযুক্তি, যেটা স্বল্প দূরত্বে তুলনামূলক বেশি স্পিড এবং বেশি দূরত্বের জন্য ইউজ হয়। দেখো একটা লাইন দিয়ে তুমি 3টা ডেফিনেশন লিখতে পারতেছো। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ বা ওয়্যারলেস কমিউনিকেশনের মাইক্রোওয়েভ তরঙ্গ দিয়ে তৈরি কিছু প্রযুক্তি, যেগুলো স্বল্প দূরত্বে, এটার জন্য লাগবে যে অধিক স্পিড এবং বেশি দূরত্বে ডেটা আদান প্রদান করতে সক্ষম। তারপরে তুমি তার IEEE স্ট্যান্ডার্ডটা লিখবা,
তারপরে তুমি জাস্ট দুটো সুবিধা অসুবিধা লিখে দিবা, যে স্পিড বেশি, ওয়াইফাইয়ের জন্য স্পিড বেশি, একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট হতে পারে, স্বল্প খরচ, তারবিহীন, এইগুলো লিখে দিবা। কিছু না পারলে লিখে দিবা তারবিহীন, ঠিক আছে? কিছু না পারলে লিখে দিবা যেটা তারবিহীন প্রযুক্তির একটা সুবিধা, খরচ কম, তারবিহীন মানে খরচ কম, ঠিক আছে? বুঝছো? বাংলাদেশে কি ওয়াইম্যাক্স আছে? না, বাংলাদেশে ওয়াইম্যাক্সটা সাধারণত নাই, এটা বাইরের দেশগুলোতে বেশি থাকে ওয়াইম্যাক্সটা, ঠিক আছে? একবার মনে হয় প্ল্যান হয়েছিল ওয়াইম্যাক্স দেওয়ার, যে একটা বাসা বাড়িতে আর ওয়াইফাই নেওয়া লাগবে না, একটা টাওয়ার থেকেই সবাই হচ্ছে ওয়াইফাই পাবে, বাট পরবর্তীতে এটা এক্সিকিউট হয় নাই। সো ডেফিনেশনটা জাস্ট পড়বা, দেখো এখানে অনেকগুলো সুবিধা অসুবিধা আমি লিখে রাখছি, বাট এগুলো লাগবে না, পৈরদান হুদাই মাথায় মধ্যে তুমি চাপ নিও না। আমরা তো সৃজনশীল সলভ করবো, তখন তো আমরা জানবো কি কি লাগে, ঠিক আছে? সো এগুলো হুদাই তুমি মাথার মধ্যে চাপটা, বেশি প্রেশার নিও না, একবার রিডিং পড়তে পারো, বাট বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, ঠিক আছে? বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। ছুটি দেন, এই যে ছুটি দিয়ে দেবো, এই যে মুখস্থের পার্ট এখন বলবো যে মুখস্থ করবা, পয়লা ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? সো এই যে মোবাইল কমিউনিকেশনটা বা মোবাইল জেনারেশনটা, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, একটু মুখস্থের টাইপের। সো একটু কষ্ট করে মনে রাখবা। এখন আমি তোমাকে দাগায় দিচ্ছি কোন জিনিসটা পড়বা, কোন জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা বলে দিচ্ছি, ওই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবা, ঠিক আছে? দেখো, জেনারেশন বলতে কি বোঝায়? যে প্রথমে কোন মোবাইলটা তৈরি, তারপরে কোন মোবাইলটা তৈরি, তারপরে কোন মোবাইলটা তৈরি, তারপরে কোন মোবাইলটা তৈরি, মানে মোবাইলের জেনারেশন। প্রথমে 1G ছিল, তারপর 2G, তারপর 3G, তারপর 4G, এখন 5G আসতেছে, তাই না? তার মানে মোবাইলের জেনারেশনটা হচ্ছে এই যে 1G, 2G, 3G, 4G, 5G, এই কোন জিতে কি কি নতুন ইমপ্লিমেন্ট হয়েছে বা কি কি নতুন আপডেট আসছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। মনে করো যে ইন্টারনেট চালু হয়েছে কোন জি থেকে, এটা কি 1Gতেই ইন্টারনেট ছিল? না, ইন্টারনেট আসছে 2G থেকে। তারপর 3G আসছে সময় কি কি নতুন আসছে, কি কি নতুন রেভলিউশন হয়েছে, 4G আসছে সময় কি কি নতুন রেভলিউশন হয়েছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো বৈশিষ্ট্য হিসেবে আমাদের মনে রাখতে হবে। এখন আমি তোমাদের খুবই স্বল্প করে বলে দিব যে অনেকগুলা বৈশিষ্ট্য আছে যেগুলো মনে রাখতে চাইলেও পারবা না, আমি তোমাদেরকে খুব স্বল্পভাবে বলে দিব যে এই জিনিসটা মনে রাখতেই হবে, কারণ এটা এমসিকিউ এর জন্য তোমার লাগবে। সো প্রথম যে জেনারেশনটা সেটা হচ্ছে 1990 থেকে 2000 সাল, এটা তো দ্বিতীয় প্রজন্ম। 1979 থেকে 1990, এই যে জেনারেশনটা, মানে এই সময়কালে যে মোবাইলগুলো তৈরি, তাকে বলা হয়তো প্রথম জেনারেশনের মোবাইল ফোন। এখন এখানে যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে প্রথম জেনারেশন মোবাইল ফোনের কিছু বৈশিষ্ট্য বা কি কি নতুন ইমপ্লিমেন্ট হয়েছে, কি কি নতুন আসছে, এখান থেকে প্রথমে যেটা মনে রাখবা যে এই প্রথম প্রজন্মতে আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। এই লাইনটা মনে রাখতেই হবে, কারণ এটা এমসিকিউ এ আসবে। আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। এখন রোমিং সুবিধাটা কি, এই জিনিসটা একটু বোঝা লাগবে। রোমিং সুবিধাটা হচ্ছে কেমনে বুঝাই, ঠিক আছে? দাঁড়া, একটা সুন্দর একটা এক্সাম্পল খুঁজি। আচ্ছা, সো মনে করো রোমিং সুবিধা কি, কি এক্সাম্পল দেওয়া যায়? মনে আসলে একটা জিনিস আসছে, এখন এটা বলবো কি না, ঠিক আছে আচ্ছা বলি, সমস্যা নেই। মনে করো যে তোমার একজন ফ্রেন্ড আছে, সে হচ্ছে তোমার ভালো ফ্রেন্ড বাংলাদেশে, ঠিক আছে? বাংলাদেশে তোমার একজন ভালো ফ্রেন্ড আছে। এখন তুমি হঠাৎ করে বিদেশ চলে গেলা, ঠিক আছে? মানে বাংলাদেশে একটা ব্র্যান্ড আছে মনে করো, যারা তোমার কাছে বন্ধু সাপ্লাই করে বা তোমার বন্ধু বান্ধব ঠিক করে দেয় আর কি। এখন তুমি বাংলাদেশ থেকে বিদেশ গেলা, তাহলে তো বিদেশে তোমার এই বন্ধুগুলো নিয়ে যেতে পারতেছো না। সো যদি ওই দেশের যে কোম্পানিটা আছে তার সাথে যদি এই দেশের কোম্পানির লিঙ্ক থাকে এবং ওই দেশে তুমি সার্ভিসটা পাও, তাইলে এই জিনিসটাকে বলা হয় রোমিং। সো সোজা বাংলায়, বাংলাদেশে তুমি একটা সিম ইউজ করতেছো, জিপি সিম ইউজ করতেছো, বাংলাদেশে একটা জিপি সিম ইউজ করতেছো, জিপি সিম দিয়ে তুমি কথা বলতে পারতেছো, বাংলালিংক দিয়ে কথা বলতে পারতেছো। এখন তুমি বিদেশে গেলা, বিদেশে তার জিপি বা বাংলালিংকের টাওয়ার নাই। সো বিদেশে যাওয়ার পরে ওই দেশে যে কোলাবোরেটর আছে, মনে করো যদি জিপি তোমার বাইরের কোনো একটা দেশ, সেই দেশের কোনো একটা সিম কোম্পানির সাথে কোলাব করছে, যে আচ্ছা তাহলে আমার কোনো কাস্টমার যদি আপনার এরিয়াতে থাকে, আপনার কাভারেজে থাকে, তাইলে তারে আপনি সার্ভিসটা দিবেন, বা তাইলে তার জিপি সিম থাকলে আপনি তার নেটওয়ার্ক দিবেন বা কথা বলতে দিবেন। এই জিনিসটাকে বলা হয় রোমিং সুবিধা, বুঝছো? এটা কি জন্য হয়? এই কোম্পানিগুলোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়। মানে তুমি জিপি সিম ইউজ করতেছো, দেশের বাইরে যেও তুমি এই জিনিসটার জিপি সিম ইউজ করতে পারবা, তোমার কাছে এসএমএস আসবে, ঠিক আছে? বাংলাদেশ থেকে কেউ কল দিলে কল ঢুকবে। সো এই জিনিসটাকে বলা হয় রোমিং সুবিধা। সো রোমিং সুবিধাতে ওই দেশে যদিও জিপি সিমের টাওয়ার নাই, বাট তারা ওই দেশের কোনো একটা ব্র্যান্ডের সাথে কোলাপ করছে, যে কারণে তারা তোমাকে সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় রোমিং সুবিধা। বুঝতে পারছো রোমিং সুবিধাটা কি? বুঝতে পারছো? তার মানে ফার্স্ট জেনারেশন যে মোবাইল ফোনগুলা, সেগুলোতে রোমিং সুবিধাটা ছিল না। মানে তুমি যেখানে ছিলা ওইখান থেকে বাইরে গেলে, ওই কাভারেজ থেকে বাইরে গেলে তুমি আর ইউজ করতে পারতা না, রোমিং সুবিধাটা ছিল না।
ঠিক আছে? সো এটা অবশ্যই মনে রাখতে হবে যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতেছি, চ্যাপ্টার 5 চলে আসছে। সো ফার্স্ট জেনারেশন মোবাইল ফোনে এই রোমিং সুবিধাটা ছিল না। ওকে, এখন বাকি সব কিছুই কম, এটা মনে রাখবা, কারণ এটা সবার শুরুতে সৃষ্টি হয়েছে। এটা সব কিছু খারাপ হবে এটাই স্বাভাবিক, সব কিছু বাজে হবে এটাই স্বাভাবিক। দেখো এটার ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম, এটার মধ্যে প্রচুর কল ড্রপ দিত, বা এটার মধ্যে তোমার হচ্ছে প্রচুর কম স্পিডে ডেটা আদান প্রদান হইতো। সব কিছুই কম, সব কিছুই বাজে, কারণ এটা প্রথম জেনারেশন, সব কিছু পারফেক্ট হয়ে যায় নাই। সো এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা। তারপর এখান থেকে আর কোনোটা মনে রাখতে হবে, আর কোনোটা, আচ্ছা এই জিনিসটা মনে রাখো যে এই প্রথম প্রজন্মতে অ্যানালগ সিগন্যাল ইউজ হইতো বা রেডিও সিগন্যাল ইউজ হইতো, অ্যানালগ সিগন্যাল ইউজ হইতো বা রেডিও সিগন্যাল ইউজ হইতো। বাট বর্তমানে কি ইউজ হয় বলো তো? এক্সাম্পল দিছি বা ক্লাসের থিওরি অনুযায়ী এটা বলা উচিত, বর্তমানে কোন ওয়েভ ইউজ হয়? বর্তমানে মাইক্রোওয়েভ ইউজ হয়, একটা টাওয়ার থেকে একটা টাওয়ারে মাইক্রোওয়েভ ইউজ হয়, তাই না? সো প্রথম প্রজন্মতে রেডিও ওয়েভ ইউজ হইতো, ঠিক আছে? বাকিগুলা মনে না রাখলেও চলবে, এক দুইটা একটু দেখে রাখো, ঠিক আছে? বাকিগুলো মনে না রাখলেও চলবে, ঠিক আছে? সো প্রথম প্রজন্ম থেকে এই দুইটা পয়েন্ট অবশ্যই মনে রাখবা। তারপর আসে 2 নাম্বার প্রজন্ম, এটা থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের আসে। প্রথম কথা, এই 2 নাম্বারটা থেকে এসএমএস, এমএমএস, ইন্টারনেট সব শুরু হয়েছে। তার মানে প্রথম প্রজন্মতে এসএমএস ছিল না, এমএমএস ছিল না, ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না। তার মানে 2 নাম্বারটা থেকে তোমাদের এসএমএস, এমএমএস, ইন্টারনেট সব কিছুই সৃষ্টি হয়েছে। 2 নাম্বারটা থেকেই সব কিছু চালু হয়েছে, এটা মনে রাখবা। 2 নাম্বারটা থেকে সবকিছু চালু হয়েছে। মোবাইলের ডেটা স্থানান্তর, মানে ডেটা আদান প্রদান বা হচ্ছে ইন্টারনেট যেটা তুমি বলো না কেন, নেটওয়ার্ক পদ্ধতি, মানে যেই নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটা দ্বিতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছে। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই নেটওয়ার্ক যে পদ্ধতিটা সৃষ্টি হয়েছে বা যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, যে ইন্টারনেটটা তৈরি হয়েছে, এটা সুইচ নেটওয়ার্ক পদ্ধতি। কি পদ্ধতি? সুইচ নেটওয়ার্ক পদ্ধতিতে ইন্টারনেটটা চালু হয়েছে, মানে একদম বেসিক ইন্টারনেট বলতে পারো, সুইচ নেটওয়ার্ক পদ্ধতি। এখন সুইচ নেটওয়ার্ক পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি, এটা নেক্সট ক্লাসে বুঝে যাবা যখন আমরা সুইচ পড়বো, ঠিক আছে? বর্তমানে নেটওয়ার্ক প্রযুক্তিটা হচ্ছে আইপি নির্ভর, অর্থাৎ তোমার ডিভাইসে ডিরেক্টলি আসে। আইপি পড়াইছি চ্যাপ্টার 4-এ, মনে আছে? প্রত্যেকটা ডিভাইসের একটা করে লোকেশন থাকে, ডিরেক্টলি তোমার ফোনে কল আসে বা ফোনে ইন্টারনেট ডেটাটা তোমার কাছে আসে। কিন্তু সুইচিং পদ্ধতিতে যখন ইন্টারনেট চালু ছিল তখন ডিরেক্টলি তোমার ডিভাইসে আসতো না, আসতো হচ্ছে একটা সুইচ পর্যন্ত। সুইচ কি, এটা নেক্সট ক্লাসে আমরা বুঝবো, ঠিক আছে? বা এখন মানে কমন সেন্স দিয়ে বুঝতে গেলে বলতে পারো যে ডেটাটা তখন আসতো তোমার রাউটার পর্যন্ত, এরকম বুঝতে পারো, ঠিক আছে? সেটা নেক্সট ক্লাসে বুঝবো। সো এমএমএস, এসএমএস, ইন্টারনেট সব কিছু শুরু হয়েছে দ্বিতীয় প্রজন্ম থেকে। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয় দ্বিতীয় প্রজন্ম থেকে। ভাই একদম মনের মধ্যে গাইতে নাও, প্রথম প্রজন্মে ছিল না, দ্বিতীয় প্রজন্মে এটা চালু হয়ে গেছে, দ্বিতীয় প্রজন্মে এই রোমিং সুবিধাটা চালু হয়ে গেছে। ওকে, তারপর জিএসএম পদ্ধতিতে তোমার হচ্ছে ডেটা আদান প্রদান করা হয়। এখন জিএসএম পদ্ধতি কি একটু পরে পড়তেছি, বাট একটু মনে রাখো যে জিএসএম পদ্ধতি এই দ্বিতীয় প্রজন্মেই চলে আসছে। তারপর ডেটা স্থানান্তরের স্পিড বাড়ছে, ভয়েস কলের স্পিড বাড়ছে, তারপর হচ্ছে তোমার উন্নত মানের অডিও কল সৃষ্টি হয়েছে, তোমার হচ্ছে জেনারেশন 1 থেকে আরও উন্নত মানের অডিও ভিডিও সব কিছু হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ডিজিটাল পদ্ধতির আবির্ভাব হয়েছে। আগেরটা কি ছিল? এনালগ সিগন্যাল, বাট এখন কি হয়েছে? ডিজিটাল সিগন্যাল। সো একটু কষ্ট করে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। প্রথমত ইন্টারনেট, এমএমএস, এসএমএস সব শুরু হয়েছে দ্বিতীয় প্রজন্ম, রোমিং সুবিধা চালু হয়েছে দ্বিতীয় প্রজন্ম। তারপর ডিজিটাল সিগন্যাল এখানে ইউজ হয়েছে কোনটা থেকে? দ্বিতীয় প্রজন্ম থেকে। তারপর ডেটা স্থানান্তরের স্পিড বাড়ছে, অডিও আরও ক্লিয়ার হয়েছে, এবং জিএসএম পদ্ধতিতে ডেটা এবং ভয়েস পাঠানো শুরু হয়েছে, ঠিক আছে? বা ভয়েস মেসেজ শুরু হয়েছে দ্বিতীয় প্রজন্ম থেকে। সো এই ছোট্ট বৈশিষ্ট্যগুলো অনেক অনেক এমসিকিউ আসে, যে এসএমএস চালু হয় কোন জেনারেশন থেকে? দ্বিতীয়। মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? মনে রাখতে হবে, ওকে, ঠিক আছে। তারপর আসা হচ্ছে তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম থেকে বেশি কিছু মনে রাখা লাগবে না, জাস্ট মনে রাখবে ইন্টারনেটের স্পিডটা বাড়ছে, ইন্টারনেটের স্পিড অনেক বেশি বাড়ছে, ঠিক আছে? ডেটা স্থানান্তরের স্পিড অনেক বেশি বাড়ছে। ওকে, মডেম ব্যবহার করে হচ্ছে তোমার ইন্টারনেট মানে চালানো যেত, ডাটা আদান প্রদানের নতুন একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে মডেম লাগানোর মাধ্যমে। দেখবা যে আগের যুগে মানুষ ইন্টারনেট ইউজ করতে হলে মডেম লাগাইতে হতো। মডেম বলে একটা জিনিস ছিল যেটা ল্যাপটপের সাথে লাগাইলে ইন্টারনেট ইউজ করা যেত। আগের দিনে কিন্তু ইন্টারনেট ইউজ করা তো সহজ ছিল না 2012 সাল 10 সালের আগে। সো ওইটা তৃতীয় প্রজন্মে ছিল। বাংলাদেশের তৃতীয় প্রজন্ম থার্ড জেনারেশন মোবাইল ফোনগুলো বা 3G আসছে কবে থেকে? 2012 থেকে মনে হয়। সো 2012-র আগে 2G পর্যন্তই ছিল। সো 3G-তে আমরা মডেম ইউজ করে যে কোনো জায়গাতেই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। আরও তৃতীয় প্রজন্মের একটা সুবিধা হলো যে তোমার তৃতীয় প্রজন্ম আসার পরেই
মোবাইল ব্যাংকিং, ই কমার্স সেগুলো বুম করছে। বাংলাদেশে কিন্তু 2012-র আগে ই কমার্স ছিলই না। এখন ই কমার্সের জন্য ছাতার মানে ব্যাঙের ছাতার মতো ই কমার্স তৈরি হয়ে গেছে সব। তার মানে এর আগে ব্যাংকিং, ই কমার্স এই সবগুলা জিনিস অ্যাবসেন্ট ছিল। 3G আসার পরে এই জিনিসগুলো বুম করছে, ঠিক আছে? সো ব্যাংকিং, ই কমার্স এগুলা তৃতীয় প্রজন্ম থেকে শুরু হয়, কারণ ইন্টারনেটের স্পিড বেশি পাইছো, স্পিড বেশি পেলে সব কিছু সুবিধা, ঠিক আছে? চতুর্থ প্রজন্মে বেশি কিছু আপডেট হয় না, ইন্টারনেটের স্পিড অনেক বেড়ে গেছে। 3Gতে যেটা ছিল আগে, আমার এখনও মনে আছে যে তোমাদের একটা গেম ছিল ক্ল্যাশ অফ ক্ল্যান, মনে আছে? অনেকে খেলছো হয়তো, বাট এটা খেলতাম হচ্ছে যখন ক্লাস 8-এ ছিলাম, 2014 সালের বা 15 সালের দিকে। সো তখন হচ্ছে ইন্টারনেট কিনতাম বলতে 5 মেগাবাইট কিনতাম ইন্টারনেট, 5 মেগাবাইট। ওইটা দিয়ে তোমার হচ্ছে ক্ল্যাশ অফ খেলতে পারতাম, মনে করো যে সারাদিন খেলা যেত অলমোস্ট। আবার একটা গান ডাউনলোড করতে গেলে গানের যেই তোমার ইয়াটা হইতো, স্টোরেজটা হইতো, এটা তো কয়েক কেবিপিএস বা তোমার কিছু কেবি, মানে 200 কেবি 300 কেবির গান হইতো একটা, ঠিক আছে? অনেকগুলো ওয়েবসাইট ছিল যেখান থেকে অডিও গান ডাউনলোড করা যেত। এই যোগগুলো কিন্তু এখন আর নাই। ইন্টারনেট স্পিড বেড়ে যাওয়ার কারণে এই যোগগুলো কিন্তু এখন আর নাই। তখন হয়তো 1 MB ডাউনলোড দিতে কয়েক মিনিট লাগতো। 1 GB ডাউনলোডের কথা তো তখন চিন্তাও করা যাইতো না যখন 3G ছিল। বাট 4G আসার পরে এখন তো ইন্টারনেট স্পিড অনেক বেড়ে গেছে, তাই না? 50, 60, 70 MBPS হয়ে গেছে। সো এখন কিন্তু হট করে তুমি ডাউনলোড করে ফেলতে পারো, কয়েক জিবি কয়েক মিনিটে ডাউনলোড করে ফেলতে পারো, তাই না? সো ইন্টারনেটের স্পিডটা অনেক বেড়ে গেছে হচ্ছে এই চতুর্থ প্রজন্মে। এটা হচ্ছে তোমার 50 গুণ বাড়ছে, তৃতীয় প্রজন্ম থেকে 50 গুণ বাড়ছে। এই বৈশিষ্ট্যটা মনে রাখবা। অ্যান্ড এই চতুর্থ প্রজন্মতে ইন্টারনেট যেটা সুইচ নির্ভর ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে আইপি নির্ভর, এটা মনে রাখবা। আইপি নির্ভর হয়ে গেছে, ঠিক আছে? এখন এই কয়েকটা কি পয়েন্ট ভাই মজা না লাগলেও একটু মুখস্থ করতে হবে, কারণ কিছু করার নাই, ইতিহাস যেহেতু আমাদের আছে। সো এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। বলো বুঝতে পারছো? মনে রাখতে পারবা? বা একটু কষ্ট করে মনে রাখবা? একটু কষ্ট করে মনে রাখবা? একটু কষ্ট করে মনে রাখো। ইন্টারনেটের স্পিড বাড়ায় কেমনে? ইন্টারনেটের স্পিড বাড়ায় হচ্ছে বাসায় ওয়াইফাই যারা দিচ্ছে তাদেরকে ফোন দিয়া বকা দাও, ঠিক আছে? এখন এই যে মোবাইল ফোন, এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই দুইটা ক্যাটাগরির পার্থক্যটা ইম্পর্টেন্ট, এটা আসবে। দেখো আগেরগুলা তুমি জাস্ট কয়েকটা এমসিকিউ এর জন্য কিছু কিছু মনে রাখলেই হয়ে যাবে, কিছু কিছু মনে রাখলেই হয়ে যাবে, কিছু কিছু মনে রাখলেই হয়ে যাবে, যেগুলো বলছি। কিন্তু এই যে মোবাইল প্রযুক্তি, এটা যে দুই রকমের, এই দুই রকমের পার্থক্যটা একটু ইম্পর্টেন্ট। এটাই আজকের শেষ ক্লাস, মানে শেষ স্লাইড। সো মোবাইল প্রযুক্তিটা বা মোবাইল ফোনের যে প্রযুক্তি, এটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে জিএসএম, আরেকটা হচ্ছে সিডিএমএ। একটা হচ্ছে জিএসএম, আরেকটা হচ্ছে সিডিএমএ। ওকে, এখন এখান থেকে কি লাগবে? মনে করো দুইটা টাইপ আর কি। একটা টাইপের নাম জিএসএম, একটা হচ্ছে সিডিএমএ। প্রথম কথা মনে রাখবা হচ্ছে জিএসএম কোনগুলো, আমরা যেগুলো ইউজ করি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, সব মানে সিম টাইপের যেগুলা সেগুলো হচ্ছে জিএসএম। আর যেগুলো থেকে সিম রিমুভ করা যায় না সেগুলো হচ্ছে সিডিএমএ প্রযুক্তি। যেমন আগেকার দিনে টেলিটক ফোন যদি যারা ইউজ করছো, টেলিটক সিম কিন্তু ফোনের সাথে আসতো, ফোন থেকে সিম খোলা যেত না, মনে আছে? সো ওই প্রযুক্তিগুলোকে বলা হয় সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সো আমরা এই মোবাইল ফোনকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ। জিএসএম কোনটা, যেটার মধ্যে থেকে সিম রিমুভ করা যায়, আর সিডিএমএ কোনটা, যেটার মধ্যে থেকে সিম রিমুভ করা যায় না। পার্থক্যটা বুঝছো? মেজর পার্থক্যটা বুঝছো? মানে আমাদের বোঝার খাতিরে যে পার্থক্যটা, যে জিএসএম ফোনগুলা থেকে সিম রিমুভ করা যায়, নতুন সিম লাগানো যায়। সিডিএমএ ফোনগুলা থেকে সিম রিমুভ করা যায় না, নতুন সিম লাগানো যায় না। এখন এই দুটার নাম একটু মনে রাখতে হবে, যে জিএসএম আর হচ্ছে সিডিএমএ। জিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ। জিএসএম এর পুনরূপটা কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটার পুনরূপটা হচ্ছে, শর্টকাট হচ্ছে জিএসএম। আর সিডিএম এর পুনরূপটা কি? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন পুনরূপটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, একটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, সেটাকে বলা হয় জিএসএম। এটার আরেকটা সিনোনিম আছে, এটা কোথাও লেখা নাই, এটার নাম হচ্ছে টিডিএমএ, ঠিক আছে? একটা হচ্ছে সিডিএমএ, একটা হচ্ছে টিডিএমএ। এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর জিএসএমটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। একটু কষ্ট করো, মানে একটু ওয়েট করো, বুঝাচ্ছি। সো প্রথম কথা আমাদের এখানে যেটা লাগবে, মোবাইল ফোনকে আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি, একটা জিএসএম, একটা হচ্ছে সিডিএমএ। জিএসএম গুলো কি? যেগুলো থেকে সিম রিমুভ করা যায়, আর সিডিএমএ কি? যেগুলো থেকে সিম রিমুভ করা যায় না। এখানে জিনিসটা মনে রাখতে হবে, জিএসএম এর পুনরূপ মনে রাখতে হবে, যেটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর সিডিএম এর পুনরূপটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে কোড
ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওকে, সো এই দুইটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে। এখন আসি জিএসএম কি আর সিডিএমএ কি, এদের সুবিধা অসুবিধা কি, পার্থক্য কি বা বৈশিষ্ট্যগুলো কি কি। ওকে, প্রথম বৈশিষ্ট্য কি বলতো, সিম রিমুভ করা যায় না, যেটা আমরা প্রথমে পড়ছি একদম প্রাইমারি বৈশিষ্ট্য, সিম রিমুভ করা যায় না, সিম রিমুভ করা যায় না। তাইলে বলতো যেটার সিম রিমুভ করা যায় না সেটার মধ্যে আন্তর্জাতিক রোমিং সুবিধা থাকবে কিনা, সাধারণত থাকে না, কারণ সব দেশ আসলে সিডিএমএ ইউজ করে না, এটা আসলে খুবই লেস ইউজড, এটা আসলে কম পপুলার, জিএসএমটাই বেশি পপুলার। তার মানে আমি যদি এই জায়গাতে তোমাকে শর্ট করে পার্থক্যগুলো লিখে দিই, জিএসএম সিডিএমএ, আমি জাস্ট শর্টকাটে লিখে দিচ্ছি। জিএসএম এর মধ্যে পার্থক্য তুলে তুমি কি লিখতে পারবা, প্রথম কথা সিম রিমুভেবল, সিম রিমুভ করা যায়, সিম রিমুভ করা যায়, আমি এখানে সাইন ঠিক চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, আর এটার মধ্যে সিম রিমুভ করা যায় না, সিম রিমুভ করা যায় না। এইটা খুবই কম প্রচলিত, খুব কয়েকটা দেশে মাত্র ইউজ হয়, কানাডা, আমেরিকা, এই কয়েকটা দেশে ইউজ হয়। তার মানে এটা খুব কম প্রচলিত, কম প্রচলিত, প্রচলিত। আর এটা বেশি প্রচলিত, বেশি প্রচলিত, ঠিক আছে, বেশি প্রচলিত। এখন আমাদের রোমিং সুবিধা জানি কি, মনে করো বাংলাদেশের তুমি একটা সিম কোম্পানির মালিক, তোমার একটা বন্ধু আছে মনে করো পাকিস্তানে, সো পাকিস্তানের ওই বন্ধুর কোম্পানিটার সাথে তুমি একটা লিঙ্ক করছো যেন ওই দেশে তোমার কোনো গ্রাহক গেলে সে যেন সার্ভিসটা দেয়। এখন সিডিএমএ যেহেতু কম প্রচলিত, বেশি দেশে সিডিএমএ নাই, তাহলে কি তুমি খুব সহজে বন্ধু দেশ খুঁজে পাবা যে ওই দেশে গেলে সিডিএমএ সার্ভিসটা দিবে, পাবা বলো তো? মনে করো তোমার বন্ধুই নাই, অন্য দেশে এটা ইউজই করে না, খুব কম ইউজ করে, সো তোমার একটা ফোন যদি অন্য দেশে যায় তুমি কি তার সার্ভিস দিতে পারবা? দিতে পারবা না। তার মানে এই সিডিএমএতে তোমার কি নাই বলো তো, রোমিং সুবিধা নাই, বা থাকলেও খুবই কম, রোমিং সুবিধা খুবই কম, আর এটার মধ্যে রোমিং সুবিধা বেশি। তার মানে তোমার বাইরে যেহেতু এটা অনেক বেশি ইউজ হয়, তার মানে খুব সহজেই তুমি হচ্ছে তাকে গ্রাহককে রোমিং সুবিধাটা দিতে পারো, মানে এক দেশ থেকে আরেক দেশে গেলে তুমি সার্ভিসটা দিতে পারবে, ঠিক আছে। ওকে, এখন একটা বেসিক বৈশিষ্ট্য যেটা হচ্ছে সিডিএম এবং তোমার হচ্ছে টিডিএমএ বা জিএসএম এর মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে এটার নাম কেন টিডিএমএ, এটার নাম কেন সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে বেসিক পার্থক্য বা বেসিক ডেফিনেশন সিডিএমএ এবং জিএসএম এর মধ্যে। যে সিম রিমুভ করা যায় আর যায় না, এটা কিন্তু বেসিক পার্থক্য না। বেসিক পার্থক্য হচ্ছে, মনে করো তোমার কাছে একটা ব্যান্ড আছে, একটা ব্যান্ড আছে, ব্যান্ড দিয়ে আমরা কি করি বলতো, ডেটা আদান প্রদান করি, ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিয়ে, এটাকে রাস্তার মতো মনে করতে পারো, এটার মধ্যে দিয়ে আমরা ডাটা আদান প্রদান করতে পারি, ঠিক আছে, ডেটা আদান প্রদান করতে পারি, ঠিক আছে। এই রাস্তাটাকে বলতেছি আমরা ব্যান্ড, ঠিক আছে। মানে যেই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ডেটা আদান প্রদান করি ওই জিনিসটাকে আমরা বলি ব্যান্ড, মনে আছে? যেই ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়ে আমরা ডেটা আদান প্রদান করি ওইটাকে বলি আমরা ব্যান্ড বা রাস্তা, এটা হচ্ছে আমাদের ব্যান্ড। ওকে, সো সিডিএম এর মধ্যে আর টিডিএম এর মধ্যে মেইন পার্থক্যটা, মানে জিএসএম এবং সিডিএম এর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে, জিএসএম এর নাম হচ্ছে টিডিএমএ, অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অর্থাৎ এই রাস্তা দিয়ে যদি 10 জন মানুষ গাড়ি নিয়ে যায় তারা টাইমটা ডিভাইড করবে, অর্থাৎ টাইমে তারা ডিভাইড হবে, এখন একজন গেলে একটু পরে আরেকজন যাবে, একটু পরে আরেকজন যাবে, একটু পরে আরেকজন যাবে। তার মানে এটা এই পদ্ধতিতে যখন ডেটাটা একটা পাথ দিয়ে যায় তখন টাইম অনুযায়ী ডিভাইড হয়ে এক একজন এক এক সময় যায়, টাইম অনুযায়ী ডিভাইড হয়ে যায়, একজন আগে যায়, একজন একটু পরে, একজন একটু পরে, এরকমভাবে ডেটা আদান প্রদান হয়। বাট যখন কোড ডিভিশন বা সিডিএমএ প্রযুক্তি ইউজ করা হয় তখন এটা টাইমে ডিভাইড হয় না, এটা কোডের মাধ্যমে ডিভাইড হয়, অর্থাৎ একই সময় সবাই যাইতে পারে, বাট এটা ভিন্ন তোমার কোডের মাধ্যমে এমনভাবে জিনিসটাকে পাঠানো হয় যে না একজনের সাথে একজন কোলাইড না করে। বুঝতে পারছো মেইন পার্থক্যটা? সো জিএসএম কে আরেকটা নামে বলা হয় টিডিএমএ, মানে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। মাল্টিপল অ্যাক্সেস মানে কি, এক রাস্তা অনেকজন অ্যাক্সেস করবে, একটা রাস্তা অনেকজন অ্যাক্সেস করবা, একটা ফ্রিকোয়েন্সি দিয়ে ডেটা আদান প্রদান হচ্ছে, এটা অনেকজন অ্যাক্সেস করবে, অনেকজনের ডেটা দিয়ে যাবে। সো অনেকজনের ডেটা কীভাবে যাচ্ছে সেটার উপর বেস করে কিন্তু এটা তৈরি। সো এই মেইন ডেফিনেশনটাই আমাদের বইগুলোতে লেখা নেই। এটাকে বলা হয় জিএসএম বা টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। টাইমে ডিভাইড করে তুমি মাল্টিপল অ্যাক্সেস দিচ্ছ একটা রাস্তায়। আর এখানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোডের মাধ্যমে সবাইকে একটা রাস্তায় অ্যাক্সেস দিচ্ছ, মাল্টিপল অ্যাক্সেস দিচ্ছ। বুঝতে পারছো মেইন ডেফিনেশনটা? বুঝছো মেইন ডেফিনেশনটা? বুঝছো? মেইন কথা হচ্ছে একটা রাস্তার মধ্যে মাল্টিপল মানুষজনকে তুমি অ্যাক্সেস দিবা। এখন এটা অ্যাক্সেসটা কিভাবে দিচ্ছ সেটার উপর বেস করে আমরা মোবাইল প্রযুক্তিকে দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে টিডিএমএ, একটা সিডিএমএ। টিডিএম এর আরেকটা নাম হচ্ছে জিএসএম, ঠিক আছে।
এই বেসিক ডেফিনেশনটাই আমাদের বইগুলোতে নাই, যে কারণে আমাদের পড়তে খারাপ লাগে। এখন বলো তো তাহলে ভালো কোনটা? যেটা জিএসএম এটা ভালো না ভাই, জিএসএম এটা ভালো না, কারণ এখানে টাইমে ডিভাইড হচ্ছে, ল্যাগ হচ্ছে, তাই না? তোমাকে ওয়েট করতে হচ্ছে, তার মানে তোমার স্পিডটা কমে যাবে না? তবে জিএসএম এর স্পিড কম। আর সিডিএমে তো কোনো ল্যাগ হচ্ছে না, সবাইকে একসাথে অ্যাক্সেস দিচ্ছে কোডের মাধ্যমে কোনো একটা ওভারল্যাপিং ঠেকিয়ে, তার মানে এটার স্পিডটা বেশি। তার মানে এই জিএসএম এর স্পিড কম, সিডিএম এর স্পিড বেশি। তার মানে স্পিডের ক্ষেত্রে জিএসএম এর স্পিড কম, সিডিএম এর স্পিড বেশি। বুঝছো? বুঝে বুঝে পড়লে সবগুলা জিনিসই কিন্তু মজার, মুখস্থের পার্ট না কিন্তু এগুলা। বুঝে বুঝে পড়লে সবগুলা জিনিসই কিন্তু মজার। সো কেন স্পিড কম, কেন স্পিড বেশি জীবনে ভুলবা এখন আর? একই রাস্তার মধ্যে অ্যাক্সেস নিচ্ছে। আমি যদি সবাইরে যদি কোনোভাবে, মেইন কথা হচ্ছে একটা রাস্তা দিয়ে সবাই যাবে, 10 জন মানুষ যাবে, কেউ কারো চেহারা দেখবে না, এটা হচ্ছে মূল কথা। এখন আমি জিএসএম এটা এমনভাবে পাঠাবো যে একজন রাস্তা দিয়ে গেল, এর একটু পর আরেকজন গেল, এর একটু পর আরেকজন গেল, তাইলে একজন একজনের চেহারা দেখলো না। আর সিডিএম এতে যেহেতু এটা কোডের মাধ্যমে জিনিসটাকে রূপান্তর করা হয়, সো সিডিএম একটু চালাকি করে, কি করে? সবার চোখ বাঁধে দেয়, আচ্ছা এবার যাও রাস্তা দিয়ে। সো তোমাদের কন্ডিশন ছিল একজন দেখতে পারবা না, মানে না দেখলেই চললো, এখন যাও, এখন তো দেখতেছো না। সো ব্যাপারটা এইরকম যে এই কোডের মাধ্যমে এমনভাবে রূপান্তর করে যেন একজনের সাথে কোলাইড না হয়। সো এই জায়গাতে তোমার স্পিডটা বেড়ে যায়। ঠিক আছে, বলো ভাল লাগছে এখন জিএসএম এবং সিডিএম এর পার্থক্যটা? লিখতে পারবা না? ঠিক আছে। সো এই জায়গাতে পার্থক্যগুলো এখানে লেখা আছে যে তোমার এটা ডেটা ট্রান্সফার রেটটা কম, মানে জিএসএম এর ডেটা ট্রান্সফার রেটটা কম, এটার রেটটা বেশি, ডাটা তো বেশি ট্রান্সফার করতে পারে। বিদ্যুৎ খরচ এটার মধ্যে তুলনামূলক বেশি, এটার মধ্যে কম। এটা মনে রাখবা যে আমেরিকা, কানাডা এরা যারা ইউজ করে সেটা আসলে ভালো প্রযুক্তিটাই তারা ইউজ করে বেশি। সো এটা বিদ্যুৎ প্রযুক্তি, বিদ্যুৎ বেশি কনজিউম করবে, এটা বিদ্যুৎ কম কনজিউম করবে, এটা স্বাভাবিক। এটার মধ্যে সিম রিমুভ করা যায় না, এটার মধ্যে সিম রিমুভ করা যায়। আন্তর্জাতিক রোমিং সুবিধা এটাই আছে, এটার মধ্যে তুলনামূলক আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য মনে রাখতে পারো, যেটা সেল কাভারেজগুলো, মানে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের দূরত্বগুলো খুবই কম হইতে হয়। এটার মধ্যে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার অনেক বেশি দূরে থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এই বৈশিষ্ট্যগুলা তুমি কিন্তু তুলি দিয়ে লিখতে পারবা যদি তুমি জাস্ট নামটা মনে রাখো যে জিএসএম মানে টিডিএমএ আর সিডিএমএ মানে তো সিডিএমএ। বৈশিষ্ট্য যদি মনে রাখো, তুমি স্পিড কম কোনটার বেশি এটা মনে রাখতে পারবা, সিম খোলা যায় না খোলা যায় এটা দিয়ে তুমি রোমিং সুবিধা কম নাকি বেশি এটা বেশি বলতে পারবা, কোনটা প্রচলিত কোনটা কম প্রচলিত এটাও তুমি বলতে পারবা, অ্যান্ড দ্যাটস ইট। বলো লিখতে পারবা না? বলো তো, বলো লিখতে পারবা না সব কিছু? তার মানে সিডিএমএ এবং জিএসএম এই দুটার পার্থক্য একদম পানির মতো ক্লিয়ার না? একদম পানির মতো ক্লিয়ার। সো আমাদের পড়ার ক্ষেত্রে, মুখস্থের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে ভাই, একটু কষ্ট করে এই যে পয়েন্টগুলো আছে না, যে দ্বিতীয় প্রজন্মের জন্য কি আর তৃতীয় প্রজন্মের জন্য কি, প্রথম প্রজন্মের জন্য কি, একটু কষ্ট করে এটা মনে রাখতে হবে। কারণ এখানে আসলে তুমি বুঝতেছো যে এটা আসলে তোমারই মনে রাখতে হবে, কিছু করার নেই। সো এই মোবাইল জেনারেশনটা একটু কষ্ট করে মনে রাখবা। এই মোবাইল জেনারেশনের পার্টটুকু বাদ দিয়ে এই দ্বিতীয় অধ্যায়ে কিছুই মুখস্থ করার মতো না। এই দ্বিতীয় অধ্যায়ে মোবাইল জেনারেশনের পার্টটুকু বাদ দিয়ে মুখস্থ করার মতো কিছুই না, সবগুলাই বুঝে বুঝে পড়া যায়। সো দেখছোই তো আমরা কিছু কি মুখস্থ করছি এই মোবাইল জেনারেশনের পার্টটা বাদ দিয়ে, কারণ এটা ইতিহাস, এটা মনে রাখতেই হবে, তাই না? নবাব আকবরের বাবার নাম কি ছিল এটা তোমার বোঝানোর মতো কিছু নেই। ঠিক আছে, সো একটু কষ্ট করে মনে রাখতে হবে মোবাইল প্রজন্মের পার্টটুকু, বাকিটুকু কিছুই নেই। সো এই আজকের ক্লাস থেকে বেশি এমসিকিউ আসবে। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে মোবাইল নেটওয়ার্ক কীভাবে তৈরি করে, যেটা আসলে খুবই দরকার, অ্যান্ড ওইখান থেকে সৃজনশীল অনেক বেশি আসে। সো নেক্সট একটা ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। সো যতটুকু পড়াইলাম ততটুকু খুব ভালো করে পড়বা। ঠিক আছে, যতটুকু পড়াইলাম ততটুকু খুব ভালো করে পড়বা। ভাইয়া মাইক্রোওয়েভ তো দেয়াল ভেদ করতে পারে না, এটা কেমনে মহাকাশে যায়? দেখো একটা টাওয়ার থেকে আর মহাকাশের স্যাটেলাইটের মাঝে তো কোনো বাধা নাই, বাধা নাই তো। বায়ুমণ্ডল ভেদ করতে পারে, এটা কোনো সমস্যা না। আমরা যেটা বলছিলাম যে রেডিও ওয়েভ ভেদ করতে পারে, সেটা হচ্ছে বেশি দূরত্ব পর্যন্ত যাইতে পারে, মাইক্রোওয়েভ থেকে আরও বেশি দূরত্ব পর্যন্ত যাইতে পারবে রেডিও ওয়েভ, কিন্তু মাইক্রোওয়েভও বায়ুমণ্ডল অতিক্রম করতে পারে, ওইটার মধ্যে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আমি স্লাইডটা এখনই আপলোড করে দিচ্ছি, আজকের ক্লাসের ক্যাপশনই পেয়ে যাবে ফেসবুকেরটাই, আর ওয়েবে তো পেয়েই যাবা। সো ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, টাটা। যতটুকু পড়াইলাম খুব ভালো করে পড়বা। ঠিক আছে, টাটা।